জান, কি করছো? আরে শোনা, এমন করছো কেন? আমি তোমাকে জাস্ট আদর করছি, তাই না? আদর করলে কেউ বুঝি এমন করে? না জান, তুমি আমার সাথে এমন করতে পারো না। প্লিজ জান, এমন করছো কেন? একটু তো আদর করতে চাইছি, তাই না? না জান, আমি তোমাকে আদর করতে দিব না। আরে ধুর, তুমি আমার বিয়ে করাবো আর তুমি আমাকে আদর করতে দেবে না কেন? আমি কি তোমার থেকে আদর ডিজার্ভ করি না? আরে জান, তুমি বুঝতে চাইছো না কেন? তুমি আমার জুনিয়র। একটা জুনিয়র হয়ে আমার মতো সিনিয়র মেয়েকে তুমি আদর করতে পারো না? লোকে শুনে কি বলবে? আরে রাখ তোর সিনিয়র জুনিয়র। সিনিয়র হয়েছিস তো কি হয়েছে? মাথাকে কিনে নিয়েছিস নাকি? হ্যাঁ, বিয়ে করেছি তাই আদর করতে পারবো না? আর যদি আমাকে আদরই না দিবি তাহলে আমাকে বিয়ে করেছিস কেন? হ্যাঁ, আর আমাকে ভালোই বা বেঁচেছিলি কেন? এখন বলছিস কি না তুই আমাকে আদর দিবি না, তাই না? কি রে, তোর সাহস তো দেখছি অনেক বেশি হয়ে যাচ্ছে। তুই কি ভুলে গিয়েছিস আমি তোর সিনিয়র চাচাতো বোন? চাচাতো বোনের খ্যাতাই আগুন। আর তুইও এটা ভুলে যাস না যে তুই এখন আমার বিয়ে করাবো। বউ হয়েছে তো কি হয়েছে? বউ হলে কি তোকে আদর দিতে হবে? আদর ছাড়া কি ভালোবাসা যায় না? দেখ, এখন কিন্তু আমার রাগ উঠে যাচ্ছে। তাই নাকি শোনা? রাগ উঠলে আমার কি? তোর কি তাই না? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এটা বলে আমি রিনার উপর ঝাঁপিয়ে পড়লাম। তারপর বাকিটা ইতিহাস। আর আপনারা এই ইতিহাস জানতে চেয়ে লজ্জা দেবেন না। আপনারা হয়তো অনেকেই বুঝতে পারতেছেন না যে আসলে হয়েছেটা কি। তাহলে চলেন, আপনাদেরকে সবকিছু বুঝিয়ে বলছি। কিরে, তোর কি হয়েছে? তুই এগুলো আবোল তাবোল কি বলছিস? আর কাকে মজা দেখাবি? আর কাকে আদর করবে? হ্যাঁ, তোর কথা তো কিছুই বুঝতে পারছি না। আমি এমন কথা শুনে লাফ মেরে বিছানায় উঠে বসলাম। তখন আমার সামনে রিনা আপুকে দাঁড়িয়ে থাকে দেখে আমার চোখগুলো যেন ছানা ভরা হয়ে গেল। তখন আমি রিনা আপুকে বললাম, কি বলছো এগুলো আপু? তোমার কি মাথা ঠিক আছে? আমার মাথা তো ঠিকই আছে, কিন্তু আমার সন্দেহ হচ্ছে যে তোর মাথা ঠিক আছে কিনা। আর ঘুমের ঘরে এসব কি বলছিলি? তাইসে রে, আমি তাহলে এইসব স্বপ্ন দেখছিলাম? আর স্বপ্ন দেখছিলাম ভালো কথা, কিন্তু শেষমেশ কিনা আমার চাচাতো বোনকে নিয়ে স্বপ্ন দেখলাম। তাও আবার কিনা এত বাজে স্বপ্ন। লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। তখন রিনা আপু আমাকে বলতে শুরু করলো, কিরে, কি হলো? কথা বলছিস না কেন? বল, কি বলছিলি এগুলো? আরে আপু, তুমিও না, ঘুমের ঘরে কি বলতে কি বলে ফেলেছি সেটি কি আমার মনে আছে নাকি? আচ্ছা বাদ দাও। আর তুমি বলো, তুমি সকাল সকাল আমাকে ডাকতে এলে যে? কয়টা বাজে তার খেয়াল আছে? ভার্সিটিতে যাবি না? এই জন্যই তো চাচি আমাকে ডাকতে পাঠালো। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 9টা বেজে গেছে। তখন আমি রিনা আপুকে বললাম, তুমি আরেকটু আগে আমাকে ডেকে দেবে না? কত দেরি হয়ে গেল। সেই 8:30 থেকে তোকে ডাকছি, আর ঘুমের ঘরে কি সব আজে বাজে কথা বলছিলি। তাই তো বাধ্য হয়ে তোকে থাপ্পড় মেরে ঘুম থেকে উঠাতে হলো। ও আচ্ছা, ঠিক আছে আপু, তুমি নিচে যাও, আমি আসি। তারপর রিনা আপু নিচে চলে গেল। আর এদিকে লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। আমি কিনা আপুকে নিয়ে কি বাজে স্বপ্নটাই না দেখলাম। ছি 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 ছি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি তো আমার পরিচয় দিতেই ভুলে গেছি। তো চলেন, আপনাদেরকে আমার পরিচয়টা দিয়ে দেই। আমি হলাম আপনাদের সেই প্রিন্স ডায়েরির অ্যাডমিন প্রিন্স আহমেদ সুজন, যাকে সবাই প্রিন্স নামেই চেনে। আর আশা করি আপনারা সকলে বুঝে গিয়েছেন যে আমি আসলে সবগুলো স্বপ্ন দেখতেছিলাম। আর যাকে নিয়ে স্বপ্ন দেখছিলাম সে হলো আমার সিনিয়র বদমাস চাচাতো বোন। বদমাস কি জন্য বললাম সেটা আপনারা গল্পের সাথে থাকলেই জানতে পারবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ফ্রেশ হওয়া শেষ। তারপর রেডি হয়ে নিচে গেলাম খাবার খাওয়ার জন্য। নিচে নামতে দেখলাম সবাই খাবার টেবিলে বসে পড়েছে। তারপর আমি খাবার টেবিলে বসতেই চাচা আমাকে জিজ্ঞেস করলো, কি খবর প্রিন্স? লেখাপড়া কেমন চলছে? এই তো চাচা, আলহামদুলিল্লাহ ভালো। ভালো হলেই ভালো। আর শোন, আজে বাজে কারোর সাথে ঘোরাফেরা করবে না, মন দিয়ে পড়ালেখা করবে। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না। এরপর আমি খাবার খেতে শুরু করলাম। আসলে আমার চাচা একটু গম্ভীর প্রকৃতির মানুষ। আমাদের বাসার সবাই চাচার কথা মতো চলে, এবং কি আমার আব্বু চাচার কথার বাইরে কখনো যায়নি। চাচা প্রচুর পরিমাণে রাখে, আর তাই চাচাকে দেখে সবাই ভয় পায়, শুধুমাত্র রিয়া আপু ছাড়া। এদিকে আমি চাচার ভয়ে চুপচাপ খাবার খাচ্ছি। তখনই অনুভব করলাম কেউ আমার পায়ের উপর পা দিয়ে সুড়সুড়ি দিয়েছে। তারপর আমি ভয় পেয়ে একটা চিৎকার দিলাম, আহ! তখন আমার চিৎকার শুনে চাচা বলতে শুরু করলো, কি হলো প্রিন্স, তুমি এমন করে চিৎকার দিলে কেন? কি হয়েছে তোমার? আরে না চাচা, তেমন কিছু না। আসলে হয়েছে কি, কেউ মনে হয় আমার পায়ে খোঁচা মেরেছে, তাই ভয় পেয়ে চিৎকার মেরে উঠেছি। আরে তুমিও না, এই জায়গায় ভয় পাওয়ার কি আছে? বিড়াল টেলার হবি হয়তো। নাও,
চুপ করে খাবারটা খেয়ে নাও। আমি চাচার কথা মতো আবারও খাবার খেতে শুরু করলাম। তারপর আবারও উপলব্ধি করতে পারলাম যে আবারও কেউ আমার পায়ে সুড়সুড়ি দিয়েছে। তখন আমি জোরে করে একটা লাথি মেরে দিলাম। লাথি মারতেই পাটা সরে গেল, আর আমি সামনের দিকে তাকিয়ে দেখলাম রিনা আপু কেমন করে যেন আমার দিকে তাকাচ্ছে, কিন্তু সবাই এখানে থাকায় কিছু বলতে পারছে না। এরপর আমিও তাড়াতাড়ি করে খাবারকে সবকিছু গোছগাছ করে যাওয়ার জন্য নিচে আসলাম। তখন পেছন থেকে রিনা আপু আমাকে ডাক দিয়ে বলতে শুরু করলো, আরে প্লিজ দাঁড়া, আমিও তোর সাথে যাব। কি বলো এগুলা তুমি? তুমি না রোজ একা একাই যাও, তাহলে আজকে হঠাৎ করে আমার সাথে যাবে কেন? কিছুদিন যাবত তোমার ভাবসাব আমার ভালো ঠেকছে না। কাহিনী কি বলো তো? কেমনে? আমি আবার কি করলাম? আর আজ তোর সাথে যেতে ইচ্ছে করলো, তাই তো যেতে চাইছি। এতে কাহিনী করার কি আছে? দেখো আপু, আমি কিন্তু এখন আর বাচ্চা নই যে বুঝতে পারি না। তুমি কি মনে করেছো? হ্যাঁ, আমি কিছুই বুঝি না। আর আগে এটা বলো যে তুমি আমার পায়ে সুড়সুড়ি দিচ্ছিলে কেন? আমি তোর পায়ে শুশুরি দিতে যাব কেন? আমার কি খেয়ে দিয়ে আর কোনো কাজ কাম নেই যে তোকে শুশুরি দিতে যাব আমি? আর আব্বু তখনই বললো, শুনলি না? বিড়াল টিড়াল হবে হয়তো বা। দেখো আপু, আমি খুব ভালো করেই বুঝতে পারছি যে ওটা কোনো বিড়াল ছিল না। বুঝতে পেরেছিস? ভালো কথা। তো কি হয়েছে? একটু তোর সাথে মজা তো করেছি, তাই না? আর আমি কি তোর সাথে মজা করতে পারবো না? আর তুই তো তখন আমাকে লাথিও মেরেছিলি, ওই আমি তো কিছু বললাম না। দেখো আপু, আমি খুব ভালো করেই বুঝতে পারছি যে তুমি আসলে কি করতে চলেছো, তাই আমি তোমাকে সাবধান করছি। ভালো চাও তো ওখান থেকে সরে আসো, না হলে তোমারই কষ্ট পেতে হবে। কি বোঝাতে চাস তুই? আর আমি কি করেছি? তুই কি মিন করছিস? আপু, আমি কি মিন করছি সেটা তুমি খুব ভালো করে জানো। আর কলেজে যাবা কিনা চলো, আমার অত কিছু দেখার সময় নেই। কলেজে তো যাবই, তুই তো দেরি করে দিচ্ছিলি। কি সব তারপর আজে বাজে কথা বলছিলি তুই। আমি কোনো আজব আজব কথা বলছি না আপু। আর বাদ দাও, এখন চলো ভার্সিটিতে যাওয়া যাক, এমনিতে অনেক দেরি হয়ে গেছে। তারপর আমি আর রিনা আপু একটা রিক্সা নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হলাম। যদিও রিনা আপুর সাথে আমি একই রিক্সাতে যেতে চাইনি, রিনা আপু জোর করলো বিধায় তার সাথে যেতে হয়েছে। আমি রিনা আপুর থেকে রিক্সায় অনেকটা দূরত্ব বজায় রেখে বসেছিলাম। তখন রিনা আপু আমাকে বলতে শুরু করলো, কি রে, কি সমস্যা তোর? এভাবে দূরে সরে বসেছিস কেন? পড়ে যাবে তো। আমি ঠিক আছি আপু, আমি পড়বো না। বেশি কথা না বলে ভালো করে বস, নাহলে কিন্তু রাস্তার মধ্যেই সিনক্রিয়েট করতে বাধ্য হব। রাস্তার মধ্যে ঝামেলা হবে বিধায় অগত্যা বাধ্য হয়ে রিনা আপুর কথা মতো রিনা আপুর সাথে ঘেঁষে বসলাম। আর এভাবে ভার্সিটিতে চলে আসলাম। ভার্সিটিতে আসতে রিক্সা থেকে নেমে যখন আমি ভাড়া দিতে যাব, তখন রিনা আপু আমাকে ভাড়া দিতে না দিয়ে সে নিজেই ভাড়া দিয়ে দিল। আর তারপর রিনা আপুর বান্ধবীদের কাছে চলে গেল, আর আমি আমার ফ্রেন্ডদের কাছে চলে আসলাম। আমাকে আর রিনা আপুকে একসাথে আসতে দেখে রাফি আমাকে বলতে শুরু করলো, কিরে মামা, কাহিনী কি? কাহিনী কি মানে? তোর কথাটা আমি ঠিক বুঝতে পারলাম না। আরে রায়হান, দেখ দেখ, আমাদের বন্ধু কাহিনী ঘটিয়ে এখন কিছু বুঝতে পারছে না। এই শালা, ভনিতা না করে সরাসরি বল কি হয়েছে, আর কিসের কাহিনীর কথা বলছিস তুই? আমি তো তোর কথা ঠিক বুঝতে পারলাম না। আরে ভাই, তোর আর রিনাপুর ব্যাপারে বলছি। আমরা যেটা শুনতে পারছি আসলে সেটা কি সত্যি? আরে আজব তো, আমার আর রিনাপুর কি আর কিসের ব্যাপারে বলছিস? আমি তো তোর কথা ঠিক বুঝতে পারছি না। আরে মামা, নাটক কম কর। তোমার আর রিনাপুর ভেতর যে কিছু একটা চলছে সেটা আমরা খুব ভালো করেই বুঝতে পেরেছি। আর সেটা শুধু আমরা বুঝি না, পুরো ভার্সিটিতেরা উঠে গেছে যে তোর আর রিনাপুর ভেতরে কিছু একটা চলছে। কি ফালতু কথা বলছিস তুই? তুই কি ভুলে গিয়েছিস ও যে আমার চাচাতো বোন? আর ওর আর আমার ভিতরে কি থাকতে পারে? দেখ ভাই, আজ এরা কথা বলিস না তো। ওর আর আমার ভিতরে কিছুই চলছে না। কিন্তু মামা, পুরো ভার্সিটিতে যে ছড়িয়ে পড়েছে তোর আর না আপুর ভেতরে কিছু একটা চলছে, সেটা কি তাহলে মিথ্যে? আরে গর্ধব, ওর আর আমার ভিতরে যদি কিছু থাকতো তাহলে তুই কি জানতি না? আর ভার্সিটিতে এটা কে রটিয়েছে? খবর লাগাতো। কে আর রটাবে? রটানোর মানুষ তো একজন আছেই। তুই কাকে মিন করছিস? ওয়েট ওয়েট, দাঁড়া, আমি যাকে মিন করছি তুই কি তাকে মিন করছিস? হবে শালা, হ্যাঁ। তুই তো খুব ভালো করেই জানিস এই খবরগুলো রায়হান ছাড়া আর কেউ রটাতে পারে না। দাঁড়া, আজকে রায়হানের খবর আছে। এই রায়হান। তখনই আমি পাশে তাকিয়ে দেখি রায়হান ওখানে নেই। কিছু সামনে চোখ দিতে দেখলাম রায়হান পালিয়ে যাচ্ছে। তখন আমি ওকে বলতে শুরু করলাম, ওই শালা দাঁড়া, আজকে তোর খবর আছে। ভাই, আমাকে আজকের মতো মাফ করে দে। আমি আর জীবনেও এইগুলো রটাবো না। প্লিজ ভাই, আমাকে মাফ করে দে এবারের মতো। তোর কোনো মাফ নেই শালা মাথা মোটা কথা কর।
তোর সব জায়গায় গন্ডগোল না লাগালে হয় না, তাই না? আজকে তোকে ধরতে পারলে মেরে তোর হট্টি কুট্টি আলাদা করে দেব। শালা মাথা মোটা কোথাকার। প্লিজ ভাই, এবারের মতো মাফ করে দে, আর জীবনেও এমন করব না। মাপ করবো তোকে? আমাকে কি পাগল পেয়েছিস যে তোকে মাপ করব? তোর কোনো মাপ নেই। আজকে তোকে ধরতে পারলে তোর খবর আছে। এভাবে আমি রায়হানকে পুরো ভার্সিটি ধাওয়া করতে লাগলাম। বন্ধু, এবারের মতো মাফ করে দে। তুই যদি আমাকে মাফ করে দিস তাহলে আমি তোকে ট্রিট দিব। ওরে শালা, তাই নাকি? আমাকে ঘুষ দেওয়া হচ্ছে, তাই না? আচ্ছা ঠিক আছে, ঘুষ যেহেতু দিতেই চেয়েছিস তাহলে আমিও রাজি। আমার এমন কথা শুনে তখন রায়হান দৌড়ানো অফ করে দাঁড়িয়ে গেল, আর আমিও এই সুযোগে রায়হানকে ধরে ইচ্ছে মতো মারতে লাগলাম। তখন রায়হান আমাকে বলল, প্লিজ দোস্ত, আর মারিস না, আর মারলে মরে যাব। আর তুই আমার সাথে এমন করতে পারলি? আমি তো তোকে বললাম যে তোকে ট্রিট দিব, তারপরেও তুই আমাকে মারলি। যা, তোকে ট্রিটই দিব না। ওরে শালা, তাই নাকি? তাহলে আরও কয়েকটা দিয়েই নি। আমার এমন কথা শুনে তখন রায়হান বলতে শুরু করলো, না ভাই, আর মারিস না, অনেক মেরেছিস। আর হ্যাঁ, ট্রিট তো ঠিক দিব। ঠিক আছে, এখন তাহলে চল ট্রিট দিবি। তারপর আমি, রাফি আর রায়হান ভার্সিটির একটা ক্যান্টিনে গেলাম। তারপর ওখানে আমি আর রাফি ইচ্ছে মতো অর্ডার দিতে লাগলাম, আর রায়হান আমাদের বলছে, তোরা কি রাক্ষস হয়ে গেছিস নাকি? হ্যাঁ, কি শুরু করছিস তোরা? আমার কাছে ভাই এত টাকা নাই, আর তোরা কি এতগুলো খাবার খেতে পারবি? প্লিজ বন্ধু, আমাকে এইভাবে কাঙাল করিস না। আহা শোনা গো, আমার বুকে আসো। চলো, আর একটা কথা যদি বলেছিস তাহলে এর থেকে আরো খারাপ পরিণতি হবে। ঠিক আছে ভাই, আমি আর কিছুই বলবো না। আমার ভুল হয়েছে তোদের সাথে লাগতে যাওয়া। তার কার মুখ দেখে যে আজকে ঘুম থেকে উঠেছিলাম। আমার তো মনে হয় তুই তোর মুখ দেখেই ঘুম থেকে উঠেছিলি, তাই তো আজকে তোর এই অবস্থা। আর আজকের মতো তোকে ছেড়ে দিলাম। এরপর যদি আমার পেছনে লাগতে এসেছিস তাহলে তোর খবর করে ছেড়ে দেব শালা। আমার ঘাড়ে কয়টা মাথা যে এরপরেও তোর সাথে লাগতে যাব? আমার শিক্ষা হয়েছে, আর জীবনে তোদের সাথে লাগতে যাব না। মারও খেতে হলো, আবার এতগুলো টাকা গচ্ছাও দিতে হলো। এই কথাটা যেন তোর মনে থাকে। তারপর আমরা সবাই খাওয়া দাওয়ায় মনোযোগ দিলাম। আমি আর রাফি খাচ্ছি, আর রায়হান শুধু চেয়ে চেয়ে দেখছে। তারপর আমার আর রাফির খাওয়া শেষ হলে রায়হানকে একটা কফির অর্ডার করে দিলাম, তাও আবার ওর টাকা দিয়ে। তারপর আর কি, আমরা খাওয়া দাওয়া শেষ করে ক্লাসের দিকে অগ্রসর হলাম। তারপর যথারীতি ক্লাস করে আমি, রাফি আর রায়হান যে যার বাসার দিকে রওনা হতে লাগলাম। হঠাৎ পেছন থেকে আমাকে কেউ ডাক দিল। আমি পেছন ঘুরে তাকিয়ে দেখি যে রিনা আপু পেছন থেকে ডাকছে। তখন আমি দাঁড়িয়ে গেলাম, আর রিনা আপু আমার কাছে এসে বলতে শুরু করলো, কি রে, সে কখন থেকে ডাকছি শুনতে পাচ্ছিস না? যদি শুনতেই না পারতাম তাহলে দাঁড়াতাম কি জন্য? কি বলবে বলো? আমার তাড়াতাড়ি বাসায় যেতে হবে। বারে, বাসায় কি তুই একাই যাবি? আমি কি যাবো না নাকি? বাসায় যাবো বলেই তো তোকে দাঁড়াতে বললাম। ওমা, বাসায় যাবে তো যাও, এ জায়গায় আমাকে দাঁড়াতে বলার মানে কি? আরে গর্ধব, তোর সাথে বাসায় যাবো বলেই তো তোকে দাঁড়াতে বললাম। বারে, আগে তো একা একাই বাসায় যেতে, তা হঠাৎ তোমার কি হলো? দিন দিন তুমি জানো কেমন পরিবর্তন হয়ে যাচ্ছ আপু। ওই দেখ, সবসময় এত আজাইরা কথা বলবি না তো। এত আজাইরা কথা শুনতে ভালো লাগে না। ইচ্ছে হয়েছে তোর সাথে যাবো, মানে ব্যাস যাবো। এত মানে খোঁজার কি দরকার? আমার ঘাট হয়েছে তোমাকে জিজ্ঞাসা করা। এখন এই রাস্তার মধ্যে ঝগড়া না করে চলো বাসায় যাই। তারপর আর কি, দুজনে বাসায় চলে আসলাম। এভাবে আমাদের দিনগুলো খুব ভালোই কাটছিল। আমি আস্তে আস্তে উপলব্ধি করতে পারছিলাম যে রিনাপুর ভেতরে কিছু একটা চলছে, আর আমি এটা আন্দাজ করতে পেরেছিলাম। আমিও আস্তে আস্তে রিনাপুর ওপর দুর্বল হচ্ছিলাম, কিন্তু তা প্রকাশ করছিলাম না। আসলে আমি খুব ভালো করেই জানি আমাদের এই সম্পর্ক আমার চাচা কখনো মেনে নেবে না, কেননা তারা প্রেম ভালোবাসা সহ্য করতে পারে না। এরও একটা কারণ আছে। তাহলে চলুন কারণটা কি সেটা দেখে আসি। দেখো রাজ, তুমি বুঝতে চাইছো না কেন? আমি তোমাকে অনেক ভালোবাসি। দেখো রাইমা, এটা সম্ভব না। তুমি বুঝতে চাইছো না কেন? আমরা অনেক গরিব আর তোমরা বড় লোক। আমাদের এই ভালোবাসা তোমার ভাইরা কখনোই মেনে নেবে না। দেখো রাজ, মেনে নেবে কি নেবে না সেটা আমার দেখার বিষয় না। আমার তোমাকে লাগবে, এটাই। আর তুমি যদি আমার ভালোবাসা গ্রহণ না করো তাহলে আমি কিন্তু কিছু একটা করে ফেলবো। রাইমা, তুমি বোঝার চেষ্টা করো। তুমি বুঝতে চাচ্ছ না কেন? কোথায় তুমি আর কোথায় আমি? প্লিজ রাজ, আমি তোমাকে ছাড়া ভালো থাকতে পারবো না। আমার যে তোমাকেই লাগবে।
যদি তোমাকে পাওয়ার জন্য আমাকে আমার ফ্যামিলি ছাড়তে হয়, তাতেও আমার কোনো কিছু আসে যায় না। রাইমার কথা শুনে আমি কি করব কিছুই ভেবে উঠতে পারছি না। আমি যে রাইমাকে ভালোবাসিও না তাও না, আমিও রাইমাকে অনেক ভালোবাসি, কিন্তু ভয় হয় আমার মতো একটা গরিব ছেলেকে বিয়ে করলে রাইমা কখনোই সুখী হতে পারবে না। কোথায় সে আর কোথায় আমি? কি হলো? কি ভাবছো তুমি? প্লিজ আমাকে তুমি একটা সুযোগ দাও। ঠিক আছে, তবে মনে রেখো এতে তুমি বেশি কষ্ট পাবে। সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। আপনারা হয়তো অনেকেই বলতে পারতেছেন না যে ওনার আসলে কে। চলেন আপনাদেরকে বুঝিয়ে বলছি। রাইমা হলো আমার ফুপি, আমার বাবা আর আমার চাচার একমাত্র আদরের বোন, আর আমার একমাত্র ফুপি। এখন চলেন তারপর কি হয়েছিল আপনাদেরকে সেই কাহিনী থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আমার তোমার উপর পুরো ভরসা আছে রাইমা, আর আমি যে তোমাকে ভালোবাসি না তাও কিন্তু না, আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু কি করব বলো, কোথায় তোমরা আর কোথায় আমরা? বললাম তো, তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। তুমি শুধু আমাকে ভালোবাসলেই চলবে। আমাকে কখনো কষ্ট দিও না রাইমা, আমাকে যদি তুমি কষ্ট দাও তাহলে আমি যে মরে যাব, আমার যে তুমি ছাড়া আর কেউ নেই। ধুর পাগল, আমি কি আমার ভালোবাসার মানুষকে কষ্ট দিতে পারি? এভাবে ফুপি আর ফুপার ভালোবাসা দিনকে দিন অনেক গভীর হচ্ছিল। আমার ফুপি ফুপাকে অনেক ভালোবাসতো, আর ফুপাও আমার ফুপিকে অনেক ভালোবাসতো। কিন্তু সমস্যা বাদে চাচার এক বন্ধু ছেলের সাথে যখন ফুপির সাথে কোনো কথা না বলে ফুপির বিয়ে ঠিক করে ফেলে। আর এই বিষয়টা যখন ফুপি জানতে পারে তখন আমার আব্বুর সাথে ফুপি কথা বলে। দেখো ছোট ভাইয়া, আমার এই বিয়ে করা কোনোভাবেই সম্ভব না। তুমি প্লিজ ভাইয়াকে বোঝাও, আমি এই বিয়ে করতে পারবো না। কি বলছিস তুই এগুলো? তুই তো খুব ভালো করে জানিস বড় ভাই একবার কাউকে কথা দিলে সে মরে যাবে, তারপরও তার কথার নড়চড় হবে না। দেখো ভাইয়া, আমি এই বিয়ে করতে পারবো না, মানে পারবো না। তোমরা যদি তোমাদের মান সম্মান বাঁচাতে চাও তাহলে বিয়েটা ভেঙে দাও, আর যদি না ভাঙো তাহলে আমি কিন্তু পালিয়ে যাব। দেখ বোন আমার, এমন পাগলামি করিস না। তুই তো খুব ভালো করেই জানিস বড় ভাই কতটা রাগী আর জেদি। তুই যদি এমন উল্টোপাল্টা কিছু করে ফেলিস তাহলে কিন্তু তোকে এ বাসা থেকে তাড়িয়ে দিতেও পিছুপা হবে না। দেখো ভাইয়া, আমি যেটা বলেছি সেটাই। আমি এ বিয়ে করতে পারবো না, মানে পারবো না। আমি তোমাকে ভালোই ভালোই বললাম। তোমরা যদি আমাকে এর পরেও জোর করে এই বিয়েটা করাতে চাও তাহলে আমি বাসা থেকে পালিয়ে যাব। ফুপির এমন কথা শুনে আমার বাবা তখন কি করবে কিছু বুঝে উঠতে পারছিল না। তখন বাবা চাচাকে এই বিষয়টা জানায়। এই বিষয়টা চাচা জানার পর ফুপিকে অনেক মারে, আর খোঁজ নিয়ে জানতে পারে যে ফুপি রাজ নামের একটা ছেলেকে ভালোবাসে। আর এই খবর জানার পর রাজের ব্যাপারে সব তথ্য নিয়ে রাজের কাছে যায়। তখন রাজকে বলে, দেখ রাজ, তোকে আমি ভালোই ভালোই বলছি, আমার বোনের জীবন থেকে সরে যা, না হলে তোকে এই দুনিয়া থেকে গায়েব করে দিব। দেখেন ভাইয়া, ভদ্রভাবে কথা বলবেন, আপনি রাইমার ভাই বলে আপনাকে এখনো সম্মান দিয়ে কথা বলছি। কি বললি তুই? তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তোর মতো ছোট লোকের বাচ্চা আমাকে থ্রেট দিস, তাই না? তোকে তো আজকে আমি... আরে কি করবেন আপনি? হয়তো মেরে ফেলবেন, তাই না? তাতে কি হয়েছে? তাতে কি আপনি আপনার বোনের জীবন থেকে আমাকে সরাতে পারবেন? না, পারবেন না। উল্টা দেখবেন আপনার বোনও আমাকে না পেয়ে নিজেই আত্মহত্যা করবে। প্লিজ ভাইয়া, আমাদের ভালোবাসাটা মেনে নেন। ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার বোনকে ভালোবাসার? হ্যাঁ, আর আবার বলছিস কিনা আমাকে মেনে নিতে? ইচ্ছে তো করছে তোকে এখানে মেরে পুঁতে দিই। ভাইয়া, কি ভুল করেছি আমরা? আমরা তো একজন আরেকজনকে ভালোবাসি, তাই না? প্লিজ ভাইয়া, আপনি আমাদেরকে মেনে নেন, আমি আপনার পায়ে পড়ছি। তোকে ভালোই ভালোই বলছিলাম, কিন্তু তোর কান দিয়ে কোনো কথাই ঢুকলো না। তারা এবার আমি কি করতে পারি এটাই তোকে দেখাচ্ছি। এটা বলে চাচা ফুপাকে অনেক মারধর করে। আর এই খবরটা ফুপি জানতে পারে। তারপর বাসা থেকে পালিয়ে ফুপি ফুপার কাছে যায়। তারপর ফুপাকে নিয়ে ফুপি পালিয়ে যায়। আর এই বিষয়টা জানাজানি হলে চাচাকে সবাই অনেক কথা শোনায়। আর তখন থেকে চাচা কারো ভালোবাসাই সহ্য করতে পারে না, আর ভালোবাসাকে ঘৃণা করে।
আর তাই তো আমি রিনা আপুর থেকে দূরে দূরে থাকি। কিন্তু আমি যতই দূরে দূরে থাকি না কেন, রিনা আপু তো আমাকে দূরে দূরে থাকতে দিচ্ছে না। এদিকে রিনা আপুর টর্চার দিনকে দিন বেড়েই চলেছে। যখন থেকে সে বুঝতে পেরেছে যে ও নিজে আমাকে ভালোবাসে, সেটা আমি বুঝতে পেরেছি। আমি ছাদে বসে ফোনটা টিপছি, তখনই পেছন থেকে রিনা আপু এসে বলতে শুরু করলো, কিরে কি করছিস? কোনো মেয়ের সাথে চ্যাটিং করছিস নাকি? হ্যাঁ, দেখি দেখি তোর ফোনটা দেখি। আমার ফোন তোমাকে কেন দেব? আজব তো। একটা থাপ্পড় মেরে না তোর সবগুলো দাঁত ফেলে দেবো। তোর ফোন মানে তোর ফোন, তোকে খাইয়ে দেবো। তোকে ফোনটা দিতে বলেছি না, দে আমাকে। দেখো আপু, এসব কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তুমি কিন্তু এখন বেশি বেশি করছো। বাড়াবাড়ি করছি না কি করছি সেটা তোকে ভাবতে হবে না। তোকে ফোনটা দিতে বলেছি, আর একটা কথা শুনতে চাই না। আরে ধুর, এটা বলে ফোনটা রিনা আপুকে দিয়ে আমি আমার রুমে চলে আসলাম। তারপর ওয়াশরুমে চলে গেলাম গোসল করার জন্য। আর ওইদিকে ফাজিরটাকে জ্বালাতে ভালোই লাগে। আগে ফোনটা দেখে নিই কারোর সাথে লটর পটর করছে কিনা। তারপর আমি প্রিন্সের ফোনটা চেক করতে লাগলাম। দেখতে পারলাম অনেকগুলো মেয়ের সাথে টুকিটাকি কিছু কথা বলেছে, বাট তেমন কিছু পেলাম না। আর আমি এইদিকে গোসল করে ওয়াশরুম থেকে বের হয়ে দেখি আমার ফোনটা আমার খাটে রেখে গেছে। তারপর আমি কাপড় চোপড় চেঞ্জ করে আমার ফোনটা দেখতে লাগলাম। ফোনটা অন করেই বুঝতে পারলাম মেয়েটা আমার ফোনের বারোটা বাজিয়ে দিয়েছে। আসলে আমার যত মেয়ে ফ্রেন্ড ছিল সবগুলোকে ব্লক করে দিয়েছে। এই মেয়েটাও না পারেও বটে। তারপর আমি রুমের দরজাটা অফ করে দিয়ে ফুপিকে ফোন করলাম। আমি যে ফুপির সাথে কথা বলি এটা কেউ চায় না। আসলে চাচা সবাইকে নিষেধ করে দিয়েছে যে কেউ যদি ফুপির সাথে কথা বলে বা কোনো কন্ট্যাক্ট রাখে তাহলে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। তাই তো আমি সব সময় ফুপির সাথে লুকিয়ে লুকিয়ে কথা বলি। ফুপিকে ফোন দিতেই ফুপি ফোন রিসিভ করেই বলল, কেমন আছিস বাবা? বাড়ির সবাই কেমন আছে? এই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর বাড়ির সবাই অনেক ভালো আছে। ঠিকমতো খাওয়া দাওয়া করছিস তো? আর রিনা কেমন আছে? হ্যাঁ পুপি, ঠিক মতো খাওয়া দাওয়া করছি। আর রিনা আপুও ভালো আছেন, শুধু আমাকে টর্চার করে। পুপি হাসতে হাসতে বলল, ও মা, তাই নাকি? মেয়েটা তাহলে এখনো তোর সাথে বাদরামি করে? মেয়েটা পারেও বটে। শুধু কি বাদরামি করে, আজকে জানো কি করেছে? ও মা, তাই নাকি? তা আজকে আবার কি করেছে রে? আমার ফেসবুকে যত মেয়ে ফ্রেন্ড ছিল সবগুলো মেয়ে ফ্রেন্ডকে ব্লক করে দিয়েছে। এটা কোনো কথা বলো? ফুপি হাসতে হাসতে বলল, মেয়েটা বড় হলেও ওর এখনো বুদ্ধি শুদ্ধি সেই আগের মতোই রয়ে গেছে। আগেও ঠিক অমনই ছিল, কাউকে তোর কাছে ঘেঁষতে দিত না। কোনো মেয়ে যদি তোর কাছে আসতো তাহলে পুরো বাড়ি মাথায় করে নিত। ও মা, তাই নাকি? ও ছোটবেলায় তাহলে এমনই ছিল, আর বড় হয়েছে তাও দেখো সেই আগের মতোই রয়ে গেছে। তা তো দেখতেই পাচ্ছি। একটা কথা কি জানিস বাবা, আমরা যখন কাউকে খুব করে ভালোবাসি তখন তার আশেপাশেও অন্য কারো ছায়া সহ্য করতে পারি না। কি বলছো এগুলো ফুপি? তোমার কথা তো আমি ঠিক বুঝতে পারলাম না। সময় হোক তাহলেই বলতে পারবে। আর তোদের যদি কোনো প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে বলবি। আচ্ছা ঠিক আছে ফুপি, ভালো থেকো। কে যেন দরজায় টোকা দিচ্ছে। ঠিক আছে, তুইও ভালো থাকিস, সাবধানে থাকিস। তারপর ফুপির সাথে কথা বলা শেষ করে কলটা কেটে দিয়ে দরজা খুলতেই দেখতে পারলাম দরজার সামনে রিনা আপু দাঁড়িয়ে আছে। আর আমাকে দেখে বলতে শুরু করলো, কিরে কাহিনী কি? তুই দিনের বেলায় দরজা বন্ধ করে কি করছিলি? আর কার সাথে ফুসু ফুসু করছিলি? আরে তেমন কিছু না, আমার এক বন্ধুর সাথে কথা বলছিলাম। তা বন্ধুরা কি ছেলে বন্ধু নাকি মেয়ে বন্ধু? হ্যাঁ রে, ছেলে বন্ধুই হোক আর মেয়ে বন্ধুই হোক তাতে তোমার কি? তুমি তোমার চরকায় তেল দাও। আর এটা বলো যে তুমি আমার ফোন থেকে সবাইকে ব্লক করে দিয়েছো কেন? আমার ইচ্ছে হয়েছে তাই ব্লক করে দিয়েছি। আর সেটা কি তোকে বলতে হবে? দেখো আপু, এখন কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বাড়াবাড়ি দেখেছিসটা কি? তোকে যদি আর কোনো মেয়ের সাথে কথা বলতে দেখি না, মেয়েদের তোর নাক ফাটিয়ে দেবো। আরে ধুর, তোমার সাথে কথা বলে আমার পাপ হয়েছে। এটা বলে আমি নিচে চলে আসলাম। তারপর খাওয়া দাওয়া করে আবার রুমে চলে গেলাম। এভাবে আমাদের দিনগুলো খুব ভালোই যাচ্ছিল। এদিকে রিনা আপুর টর্চারগুলো দিনকে দিন যেন বেড়েই চলেছিল। সবসময় আমাকে চোখে চোখে রাখতো, কোনো মেয়ের সাথে কথা বলতে দিত না। যদি আমি কোনো মেয়ের সাথে কথা বলতাম তাহলে আমার সাথে বাসায় এসে রাগারাগি শুরু করে দিত। আমিও কিছু বলতে পারতাম না, আমার সিনিয়র বিধায়। আর এদিকে আমি রিনা আপুর থেকে সবসময় দূরে দূরে থাকতে চাইতাম, কিন্তু কিছুতেই সেটা হয়ে উঠছিল না। এই বিষয়টা আমি রাফির সাথে শেয়ার করি। তখন রাফি আমাকে বলে, তোর মতো করে যদি কেউ আমাকে ভালোবাসার কোনো মানুষ থাকতো
তাহলে কবে না বিয়ে করে নিতাম। আর তুই কিনা তোর সিনিয়র চাচাতো বোনকে পাত্তাই দিচ্ছিস না। দেখ ভাই, আমার যে ওকে ভালো লাগে না তা কিন্তু নয়, আমারও কিন্তু ওকে অনেক ভালো লাগে। কিন্তু কি করব বল, সবকিছু চাইলেই তো আর পাওয়া যায় না, তাই না? তুই তো খুব ভালো করেই জানিস আমার চাচা আমাদের এই সম্পর্ক কখনোই মেনে নেবে না। তুই তো জানিসই আমার ফুপুর সাথেই আমার চাচা কি করেছে। আর আমি চাই না যে আমার জন্য রিনা আপু কষ্ট পাক, তাই তো আমি রিনা আপুর থেকে নিজেকে সরিয়ে নিতে চাইছি। সবই বুঝতে পারলাম। আচ্ছা, সবই বুঝতে পারলাম বন্ধু, কিন্তু একটা জিনিস কি জানিস, সত্যিকারের ভালোবাসা পেয়েও যদি হারিয়ে ফেলিস, পরে কিন্তু তোকে অনেক কষ্ট ভোগ করতে হবে। তাই যা করবে একটু ভেবে চিন্তে করিস। দেখ বন্ধু, আমি যেটা করছি সেটা আমার আর রিনা আপুর ভালোর জন্যই করছি। তুই বুঝতে চাইছিস না কেন? আমাদের এই সম্পর্কে কোনো ভালো পরিণতি হবে না, তাই তো আমি বাধ্য হয়ে ওর থেকে দূরে থাকতে চাচ্ছি। জানি না পারবো কিনা, তারপরে চেষ্টা তো করতেই হবে, তাই না? হ্যাঁ রে বন্ধু, তুই ঠিকই বলেছিস। আমারও মনে হয় তোর থেকে দূরে থাকাটাই বেটার। কি বলিস রাফি? শালা মাথা মোটা, তোকে কেউ কথা বলতে বলেছে? তুই চুপ থাক শালা। কিরে, কি ব্যাপার? তুই আমার সাথে এমন করে কথা বলছিস কেন? ওই শালা গাঞ্জুটি, তোর সাথে আবার কেমন করে কথা বলবো? শালা মাথা মোটা কথাকার। কিরে রাফি, তোর সাহস তো দেখছি অনেক বেড়ে গেছে। তুই আমাকে মাথা মোটা বলছিস, আবার গাঞ্জটিও বলছিস। তবে রে শালা, আজকে তোকে মেরে আলু ভর্তা বানিয়ে ফেলবো। আয় না আয়, দেখ আমি কি তোকে ছেড়ে দেবো। আয়, তোর হাত পা ভেঙে হাতে ধরিয়ে দেবো। কিরে ভাই, কি শুরু করলি তোরা? বাচ্চাদের মতো ঝগড়া শুরু করলি কেন? আর রাফি, তুই রায়হানের উপর এত ক্ষেপে আছিস কেন রে? তুই জানিস ও কি করেছে? আব্বে গাধা, তুই যদি আমাকে না বলিস তো আমি জানবো কি করে যে রায়হান কি করেছে? তাহলে শোন, আমাদের ক্লাসে মিম নামে যে মেয়েটা আছে না, ওকে আমার ভালো লেগেছিল, বুঝতে পেরেছিস? সবই বুঝলাম, কিন্তু এতে রায়হানের দোষ কোথায়? আরে শালা, আগে পুরো কথাটা তো শুনবি, তারপর না বলবি যে রায়হানের দোষ কোথায়। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে A to Z বল, কি হয়েছিল? আচ্ছা ঠিক আছে, তাহলে শোন, আমার যে মিমকে পছন্দ হয়েছে এইটা আমি রায়হানকে বলি। আর শালা কি করেছে জানিস? কি করেছে বল? ওই শালা মিমের কাছে আমার নামে বদনাম করেছে, বলেছে আমি নাকি ওকে ধর্ষণ করতে চাই, আর আমি নাকি একটা ধর্ষক, আর আমি নাকি 12 ভাতারি, আমি নাকি মেয়েদের সাথে এসব করে বেড়াই। তাহলে বল কেমনটা লাগতে পারে? কি রে রায়হান, রাফি যা বলছে তা কি সত্যি? আসলে মামা, হয়েছেটা কি? আসলে ওই শালা, এত ভনিতা না করে সরাসরি বল, রাফি যা বলছে তা কি সত্যি বলেছে? তুই কি মিমের কাছে ওর নামে মিথ্যা বলেছিস? সত্যি করে বল। আসলে মামা, হ্যাঁ রে, আমি মিমের কাছে এইগুলো বলেছি। দেখছিস মামা, শালা বন্ধু নামে কলঙ্ক। ও কি করে পারলো আমার নামে এসব মিথ্যা কথা ওকে বলতে? বুঝতে পেরেছি, দাঁড়া, আগে রায়হানকে জিজ্ঞেস করে নি কি জন্য এরকম বলল। তাড়াতাড়ি কর, তোর জন্য এরকম করেছে, না হলে ওর খবর করে ছেড়ে দেবে। আরে দাঁড়া, এত হাইপার হচ্ছিস কেন? একটু ওয়েট কর। রায়হান, তুই সত্যি করে বল, তুই রাফির নামে মিমের কাছে এরকমটা কেন বলেছিস? আসলে মামা, হয়েছেটা কি, আমি অনেক মুভি আর সিনেমায় দেখেছি যে বন্ধু যখন কোনো মেয়ের প্রেমে পড়ে তখন ওই বন্ধুগুলোও চেঞ্জ হয়ে যায়, আর তখন ওই মেয়ের পেছনেই সময় পাস করে, তখন আর বন্ধুদের সাথে কোনো সম্পর্ক রাখে না। এই ভয়ে তো আমি রাফিকে কারোর সাথে প্রেম করতে দিতে চাইনি বলে এরকমটা করেছে। বল মামা, এই জায়গায় আমার কি কোনো দোষ আছে? প্রিন্স, ও এটা কি বললো? আমি তোর কথা শুনে পুরো আবেগী হয়ে গেছে। শালায় মাথা মোটা হলে কি হবে, আমাদের নিয়ে কত ভাবে। হয়তো আমি একটু মাথা মোটা হতে পারি, কিন্তু বন্ধুত্বের সম্পর্কে কখনো কৃপণতা করিনি, তাই তো আমি বাধ্য হয়ে এমনটা করেছি। প্লিজ রাফি, আমাকে মাফ করে দে। রাফি, তুই শুধু শুধু রায়হানকে ভুল বুঝেছিস। তুই তো জানিসই ও একটু মাথা মোটা, ও যেটা ভালো মনে করেছে সেটাই করেছে। আর তুই কিনা সবটা না জেনে ওকে কত আবোল তাবোল কথা শুনিয়ে দিলি। হরে বন্ধু, আমার ভুল হয়েছে। আমার আগে ওকে জিজ্ঞেস করার দরকার ছিল যে ও কেন এমনটা করলো। রায়হান, আমি তোর সাথে বাজে ব্যবহার করেছি, আমাকে মাফ করে দিস প্লিজ। ওই শালা বন্ধুদের কাছে নো সরি নো ধন্যবাদ, বুঝতে পেরেছিস? আরে বাহ, রায়হান দেখছি দিন দিন বুদ্ধিমান হয়ে যাচ্ছে। আমি আগেও বুদ্ধিমান ছিলাম, তোরা আমাকে ঠিক মতো জাজ করতে পারিসনি। হয়েছে হয়েছে, এখন আর এত উঠতে হবে না। এখন আমারটা ঠিক কর, আমি এখন কি করে রিনাপুর থেকে মুক্তি পাবো সেটার ব্যবস্থা কর। এভাবে যদি চলতে থাকে তাহলে আমি যে রিনাপুর প্রতি আরো বেশি দুর্বল হয়ে যাব। একটা কাজ করতে পারিস বন্ধু, তুই রিনা আপুকে দেখিয়ে দেখিয়ে কারোর সাথে প্রেমের অভিনয় করতে পারিস। এতে রিনা আপু হয়তো বা বুঝতে পারবে তুই অন্য কাউকে ভালোবাসিস। তোর পক্ষে রিনা আপুকে ভালোবাসা সম্ভব না,
তখন হয়তো রিনা আপু তোকে আর ভালোবাসবে না। তুই ভেবেচিন্তে বলছিস তো? যদি হিতে বিপরীত হয়ে যায় তখন তো আবার প্রবলেমে পড়তে হবে, তখন কি করব? তখনকারটা তখন দেখা যাবে, আপাতত আমার মাথায় এটাই আছে। এখন তুই চিন্তা করে দেখ তুই কি করবি। আচ্ছা, সবই বুঝলাম, কিন্তু মেয়ে পাবো কই? তুই তো খুব ভালো করে জানিস আমি মেয়ে মানুষের সাথে একটু কম মিশি। এখন মেয়ে জোগাড় করবো কই থেকে? আরে ভাই, চিন্তা করছিস কেন? রায়হান আছে না, রায়হান এসব ম্যানেজ করে দেবে। তোর কথাটা আমি ঠিক বুঝতে পারলাম না। রায়হান ম্যানেজ করে দিবে মানে? ও নিজেও তো একটা মাথা মোটা। কিরে বন্ধু, তুই কিন্তু আবার আমাকে ইনসাল্ট করছিস। এখন কিন্তু এক হাত হয়ে যাবে। আরে ভাই, রায়হানই সব পারবে। ও মাথা মোটা হলে কি হবে? সব মেয়েদের সাথে ওর ভালো সম্পর্ক, তাই ওকে দিয়ে কাজটা করতে হবে। না ভাই, আমি এগুলো পারবো না, আমাকে মাফ কর। বারে, একটু আগেই না বন্ধুত্বের জন্য কত কিছুই না করেছিলি, আর এখন বলছিস পারবি না? এই তোর বন্ধুত্ব? আচ্ছা আচ্ছা, আর ইমোশনাল ব্ল্যাকমেল করতে হবে না। আচ্ছা বল, কি করতে হবে? তুই কোন একটা মেয়েকে গিয়ে বলবি যে প্রিন্সের সাথে প্রেমের অভিনয় করতে, সবকিছু ওকে বুঝিয়ে বলবি। আচ্ছা ঠিক আছে, অভিনয়ের মধ্যে তো পাখি সেরা রে। ও ভালো অভিনয় করতে পারে, ওকে বলে দেখি। চল সবাই মিলে পাখির কাছে যাই। আচ্ছা চল। তারপর আমরা সবাই পাখির কাছে গেলাম। তারপর রায়হান পাখিকে বলল, পাখি, তোমার সাথে আমার কিছু কথা আছে, তোমায় কি একটু সময় হবে? হ্যাঁ বলো, কি কথা বলবে? আর এতে পারমিশন নেওয়ার কি আছে? পারমিশন নেওয়ার অনেক কিছুই আছে, আর কথাটা এখানে বলতে পারবো না। চলো একটু সাইডে যাই। আচ্ছা ঠিক আছে, চলো। তারপর আমি, রায়হান, রাফি আর পাখি একটু সাইডে আসলাম। তারপর রায়হান পাখিকে সবকিছু বলল। সবকিছু শুনে পাখি বলল, না ভাই, আমি এগুলো পারবো না। রিনা আপু যে পরিমাণে রাগে আমাকে মেরে তো আলু ভর্তা বানিয়ে ফেলবে। আরে পাখি, তুমি ভয় পাচ্ছ কেন? আমরা আছি তো। প্লিজ পাখি, আমাদের এই হেল্পটা করো, আর এতে রিনা আপুরই ভালো হবে। প্লিজ পাখি। তারপরও ভাইয়া, এটা অনেক রিস্কি একটা ব্যাপার। প্লিজ পাখি, তুমি বোঝার ট্রাই করো। আমি বাধ্য হয়ে তোমার কাছে এসেছি। আমি জানি তুমি একমাত্র এই কাজটা করতে পারবে, তাছাড়া অন্য কেউ পারবে না। ঠিক আছে, আমি ট্রাই করব, বাট আপনাদেরও কথা দিতে হবে রিনা আপুর থেকে। আপনার আমাকে বাঁচাবেন, তারপরে আমি এ কাজ করতে রাজি হব। ঠিক আছে, কথা দিলাম, আমরা সবকিছু ম্যানেজ করে নেব। তোমার কোনো ক্ষতি হোক এটা আমরা চাই না। ঠিক আছে ভাইয়া, আমিও তাহলে করতে পারবো, আমার কোনো সমস্যা নেই। আর ভাইয়া, কবে থেকে করতে হবে? আজকে থেকেই করতে হবে। তুমি যখনই রিনা আপুকে আমার কাছে এসে দেখবে তখনই আমার সাথে অভিনয় করতে শুরু করবে, তাহলেই হবে। ঠিক আছে ভাইয়া। এদিকে আমি, রায়হান, রাফি আর পাখি এক সাইডে এসে কথা বলছি। এই জিনিসটা কেউ একজন দেখতে পেয়ে সাথে সাথে রিনা আপুর কাছে খবর দিল। আর রিনা আপু খবরটা পেয়ে আমাদের কাছে আসতে লাগলো। তখন রাফি আমাকে বলল, দোস্ত রেডি হয়ে যা, রিনা আপু হয়তোবা কারো থেকে খবর পেয়েছেন। দেখ কেমন রাগী ভাবে এদিকে আসছে। কি বলছিস? এত তাড়াতাড়ি ওর কাছে খবর চলে গেল? সেটা কি আমি জানি নাকি? ভাইয়া, আমার তো ভয় করছে। দেখেছেন কেমন রাগী ভাবে এদিকে আসছে? আরে ভয় পেও না, আমি আছি তো। রাফি আর রায়হান, তোরা তাহলে এখান থেকে যা, বাকি ব্যাপারটা আমি সামনে নিচ্ছি। ঠিক আছে বন্ধু, সাবধানে থাকিস, বেঁচে থাকলে আবার দেখা হবে। গেলি এখান থেকে। তারপর ওরা ওখান থেকে চলে গেল। আর আমি আর পাখি এদিকে আমাদের আইডিয়ার মতো কথাবার্তা শুরু করে দিলাম। আর রিনা চুপি চুপি তা শুনছে। রিনা মনে করেছে যে আমরা হয়তো জানি না যে সে আমাদের পাশে আছে, কিন্তু আমরা তো ওকে দেখে অভিনয় করছি। পাখি, তুমি না পুরাই অস্থির। তোর আমিও না কিসব বলি। আরে সোনা, তুমি বলতে চাইছো না কেন? আরে সোনা, তুমি বলতে চাইছো না কেন? তোমার এই মায়াবী চেহারা দেখেই তো আমি তোমাকে এতটা ভালোবেসে ফেলেছি। ওইদিকে রিনা মনে মনে বলছে, মায়াবী চেহারা থেকে ভালোবাসা, তাই না? তোর ভালোবাসা আমি ছোটাবো। আর পাখির বাচ্চা, তোর সাহস কি করে হলো আমার জানটার দিকে হাত বাড়ানোর? তোর হাত আমি ভেঙে ফেলবো। কি বললে তুমি? তার মানে আমার চেহারা যখন মাইবে থাকবে না তখন তুমি আমাকে ভালোবাসবে না? হ্যাঁ? আরে ধুর, রাগ করছো কেন সোনা? আমি তোমার সবটুকুই ভালোবাসি। বলতে গেলে তোমার ঠোঁট, তোমার চোখ, তোমার মায়াবী হাসি, তোমার ওই গালে টোল পড়া, তোমার ওই বুকের ওই তিলটা। এই কি বললে তুমি? বুকের তিল মানে? আরে তোমার ঠোঁটের নিচে তিল বলতে গিয়ে বুকের তিলের কথা বলে ফেলেছি। তুমি বোঝো না কেন সোনা? এটা মিস্টেক ছিল। তাই বলো? আমি তো আরো অন্য কিছু মিন করেছিলাম।
ধুর, তোমার মাইন্ড এতটা খারাপ আমি আগে জানতাম না। সব সময় উল্টাপাল্টা মাইন্ড করো। আহা, আমার সোনা বুঝি রাগ করেছে? আসো সোনা, তোমাকে আদর করে রাগ ভাঙিয়ে দেই। ও মা, তাই? তাহলে আমাকে আদর করো। তুমি আদর করলে আমার সব রাগ বাতাসে ভেসে যাবে। ও মা, তাই? কিন্তু তুমি যদি আমাকে একটা ছন্দ বলো তাহলে আমি তোমাকে আদর করতে পারি। কি শোনাবে? ধুর, আমিও সব ছন্দমন্দ পারি না। প্লিজ শোনা, একটা ছন্দ শোনাও না। দাঁড়াও, ট্রাই করছি পারি কিনা। ওকে। আপনি আমার চাঁদনি নিতা, আপনি আমার আধার রাতের পূর্ণ চন্দ্রের আলো, আমার বক্ষ পিঞ্জিরার চিনচিনে ব্যথা আপনি, আমার অগোছালো মনের একমাত্র গোছালো অনুভূতি আপনি। তাই তো আপনাকে আমি এতটা ভালোবাসি। অনেক সুন্দর হয়েছে। আমাদের এমন ভনিতা দেখে রিনা আর সহ্য করতে পারল না। আমাদের মাঝখানে এসে বলতে শুরু করলো, আহা, কত সুন্দর ভালোবাসা। রিনার কথা শুনে আমি আর পাখি রিনার দিকে তাকালাম আর বললাম, আপু আপনি এখানে? হ্যাঁ রে, এসে কি ভুল করলাম নাকি? আর না আসলে তো জানতেই পারতাম না যে তোরা ভার্সিটিতে এসে নষ্টামি করছিস। দেখো আপু, মুখ সামলে কথা বলবে। আমি আর পাখি একে অপরকে ভালোবাসি। এ জায়গায় নষ্টামি কি দেখলে? ভালোবাসা কি নষ্টামি নাকি? খুব সাহস হয়ে গেছে তোর, তাই না? ছোটাচ্ছি তোর ভালোবাসা। এই মেয়ে, তোমার সাহস দেখে তো আমি অনেক বেশি অবাক হয়ে যাচ্ছি। এখনো এখানে দাঁড়িয়ে আছো? নাকি আমার থাপ্পড় খাবে তারপরে এখান থেকে যাবে? রিনার এমন ঝাড়ি শুনে পাখি আর এক মুহূর্ত ওখানে দাঁড়ালো না, এক ধরে ওখান থেকে চলে গেল। আর এদিকে তারপর শুরু হলো আমার উপর নির্যাতন। ইচ্ছা মতো কতগুলো থাপ্পড় দিয়ে ইচ্ছা মতো গালিগালাজ করে আপু ওখান থেকে চলে গেল। আর মনে মনে বলতে লাগলো, কত বড় সাহস! ও জানেই যে আমি তোকে ভালোবাসি, তারপরে কিনা ও অন্য কাউকে ভালোবাসতে গেল। ইচ্ছে তো করছে দুটোকে মেরে তক্তা বানিয়ে ফেলি। আমি জাস্ট সব নিতে পারছি না। রিনা আপু চলে যাওয়ার পর আমারও রিনা আপুর জন্য অনেক খারাপ লাগতে লাগলো। কিন্তু কি করব, আপুর ভালোর জন্যই তো আমি এরকমটা করেছি। হয়তো আপু এখন বুঝতে পারছে না, সময় হলে আপু ঠিকই বুঝতে পারবে। তখন আর আমাকে হয়তো বা ভুল বুঝবে না। এগুলো ভাবতে ভাবতে আমি ক্লাসে চলে আসলাম। তখন রায়হান আর রাফি আমাকে জিজ্ঞেস করলো, কি রে প্রিন্স, রিনা আপু তোকে কি বললো? কি আর বলবে, আমাকে যা নয় তাই বলে অনেকগুলো থাপ্পড় দিয়ে চলে গেছে। দেখ মামা, আরেকটা বার ভেবে দেখলে হতো নাকি? না রে মামা, আর ভাবতে বলিস না। আমি অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্তটা নিয়েছি। তারপরও মামা, আমি তোর চোখ মুখ দেখে খুব ভালো করেই বুঝতে পারছি তুইও যে রিনা আপুকে ভালোবাসিস। এমন কথা শুনে আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম না। রাফিয়া রায়হানকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দিলাম আর বলতে লাগলাম, কি করব বল, আমাদের এই সম্পর্কটা চাচা কখনোই মেনে নেবে না। উল্টো এতে করে আমরা দুজনেই অনেক বেশি কষ্ট পাবো। তাই তো এত কিছুর পরও আমি রিনা আপুকে আমার থেকে দূরে সরিয়ে দিতে বাধ্য হয়েছি। সবই বুঝলাম, কিন্তু তারপরে যদি একটু চেষ্টা করে দেখতে, তোর চাচা তো মারলেও মানতে পারতো। না রে বন্ধু, আমার চাচা এটা জীবনেও মানবে না। তুই তো জানিসই আমার বুবুর সাথে আমার চাচার কি হয়েছে। তারপরও তুই তুই কি করে বলছিস যে আমাদের এই সম্পর্কটা মেনে নেবে? আমি জানি আমার চাচা আমাদের সম্পর্কটাকে মেনে নেবে না। উল্টো এখন যেমন কষ্ট পাচ্ছি, পরে আরো বেশি কষ্ট পেতে হবে। তাই তো নিজেকে সরিয়ে নিতে বাধ্য হচ্ছি। কি করবি বল, আল্লাহ যা চায় তাই হয়। আল্লাহর উপর ভরসা রাখ, দেখবি আল্লাহ ঠিকই তোকে সাহায্য করবে। তারপর আর কি, কিছু না বলে মনমরা হয়ে পুরো ক্লাসটা শেষ করলাম। তারপর বাসার দিকে রওনা হলাম। বাসায় ঢুকতেই পরিবেশটা কেমন যেন অদ্ভুত লাগছিল। আমি ভেতরে ঢুকতেই আম্মু আমাকে জিজ্ঞেস করলো, রে প্রিন্স, তোর রিনা আপুর সাথে আজকে ভার্সিটিতে কিছু হয়েছে কি? কেন মা, কি হয়েছে? হঠাৎ তুমি এমন প্রশ্ন করছো কেন? আর রিনা আপু ঠিক আছে তো? ওনার কিছু হয়নি তো? তোর রিনা আপু বাসায় আসার পর থেকে নিজের রুমের দরজা বন্ধ করে সবকিছু ভাঙচুর করে শেষ করে ফেলছে। আর অনেক টাকার পরেও তোর রিনা আপু দরজা খুলছে না। আর এখন পর্যন্ত খাবারও খায়নি। কি হয়েছে তোর রিনা আপুর? তুই কি কিছু জানিস? আম্মুর মুখে এমন কথা শুনে আমার ভেতরটা কেমন ছ্যাদ করে উঠলো। তারপর আমি আম্মুকে বললাম, না আম্মু, আমি তো কিছু জানি না। আচ্ছা, আমি দেখছি রিনা আপুর কি হয়েছে। আচ্ছা ঠিক আছে, তুই গিয়ে দেখ তোর আপুর কি হয়েছে। আচ্ছা আম্মু, তুমি চিন্তা করো না, আমি যাচ্ছি। তারপর আমি আমার রুমে ফ্রেশ হয়ে তারপর রিনা আপুর রুমের সামনে গেলাম। তারপর দরজায় টোকা দিতে লাগলাম। অনেকক্ষণ যাবত টোকা দেওয়ার পর রিনা আপু দরজাটা খুলে আমাকে ভেতরে নিয়ে গিয়ে দরজাটা আটকে দিল। আর তখন আমি রিনা আপুকে বলতে শুরু করলাম, কি সমস্যা কি তোমার আপু? কি হয়েছে তোমার? আর তুমি এভাবে দরজা আটকে দিলে কেন? সবাই কি ভাববে? হ্যাঁ, পাগল হয়ে গেছো তুমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি
পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি, আমি তোর জন্য পাগল হয়ে গেছি। আমি তোকে ছাড়া কিছুই বুঝি না, আমার যে তোকেই লাগবে তুই কেন বুঝিস না? তুই অন্য কারোর সাথে কথা বললে আমার ভালো লাগে না, আমার কষ্ট হয়। আর আজ তুই কিনা অন্য একটা মেয়ের সাথে প্রেম করছিস। তুই কি বুঝতে পারছিস না যে আমি তোকে ভালোবাসি? তারপরে কেন এমনটা করলি? তুই এমনটা করার আগে আমাকে তুই মেরে ফেললি না কেন? কি শুরু করেছো আপু তুমি এগুলো? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি আমার সিনিয়র চাচাতো বোন, এটা কি তুমি ভুলে গেছো? আর সব থেকে বড় কথা, আমরা ভাই বোন। আমি তোমাকে কখনো বোনের নজরে ছাড়া অন্য কোনো নজরে দেখিনি। আর তুমি কিনা আজকে কি সব আবল তাবল বলে যাচ্ছ। বললাম তো আমি পাগল হয়ে গেছি, কথা কি কানে গেল না তোর? আর তোকে কি আমি বোনের নজরে দেখতে বলেছি? আর সিনিয়র হয়েছে তো কি হয়েছে? সিনিয়র জুনিয়র কি ভালোবাসা হয় না? হাজার হাজার সিনিয়র জুনিয়ররা ভালোবেসে বিয়ে করছে। দেখো আপু, এসব উদ্ভট কথাবার্তা বাদ দাও তো। আর এখন নিচে চলো, খাবার খাবে। আর এই প্রেম ভালোবাসার ভূত মাথা থেকে ছেড়ে ফেলো। তুমি খুব ভালো করে জানো চাচা এগুলো পছন্দ করে না। আর এগুলো যদি একবার চাচার কানে যায় তাহলে একটা কেলেঙ্কারি বেঁধে যাবে। আরে রাখ তোর চাচা, তোর চাচা, তোর চাচার গুষ্টি কেলাই আমি। আর বারবার আপু বলা বন্ধ করবি, বুঝছিস? বউ বলতে পারিস না। আর দেখ, কে কি পছন্দ করে না করে সেটা আমার দেখার বিষয় না। আমার তোকে লাগবে মানে লাগবে, যদি তোকে না পাই তাহলে আমি নিজেকে শেষ করে ফেলবো। রিনাপুর উদ্ভট কথাগুলো শুনে হাসি চলে আসলো। তারপর আমি রিনাপুকে বললাম, তোমার বাবার গোষ্ঠী তুমি কিলাবা? তোমার বুঝি হাত ব্যথা করবে না? প্রিন্সের বাচ্চা, সিরিয়াস কথার মধ্যেও ঠাট্টা করছিস তাই না? তোর ঠাট্টা করে একেবারে বের করে ফেলবো। আরে ধুর, আমি প্রিন্সের বাচ্চা হতে যাব কেন? আমি তো এখনো বাচ্চা। আর আমার আব্বুর নাম তো প্রিন্স না, সেটা কি তুমি ভুলে গেছো? আর আমি ঠাট্টা কই করলাম? যেটা সত্যি সেটাই তো বললাম। বারে, আজকাল সত্যি বললেও ঠাট্টা হয়ে যায়। আমার এমন কথা শুনে রিনা আপু আরো রেগে গেল। তারপর আমার শার্টের গলা ধরে বলতে লাগলো, দেখ, এখন আমার তোর সাথে ঠাট্টা করার সময় নেই। আমি তোকে এখন সিরিয়াসলি বলছি, যদি তুই আমাকে ভালো না বাসিস তাহলে আজকে আমি কোনো কিছু একটা করে ফেলবো, আর এর জন্য দায়ী একমাত্র তুই থাকবি। আরে আপু, আমি বুঝতে পারছি না তুমি এত অবুঝের মতো কেন করছো। তুমি বুঝতে কেন চাইছো না? এটা সম্ভব না। তুমি কি একটাবার ফুপুর কথা ভেবে দেখেছো? সে ভালোবেসে বিয়ে করেছে বলে আজ আমাদের থেকে কতটা দূরে চলে গেছে। তারপরও কি তোমার শিক্ষা হচ্ছে না? ফুপু যা করেছে একদম ঠিক করেছে। দরকার পড়লে আমিও তোকে নিয়ে অন্য কোথাও হারিয়ে যাব, থাকবো না এই বাড়িতে। যদি আমাদের এই বাড়িতে কেউ না মেনে নেয়, ফুপুর মতো আমরাও বাড়ি ছেড়ে চলে যাবো। দেখো আপু, আমার এত কিছু দেখার সময় নেই। আমি আমার ফ্যামিলি ছেড়ে কোথাও যেতে পারবো না। যাওয়ার হলে তুমি যাও, অন্য কাউকে নিয়ে যাও, আমি যেতে পারবো না। কি বললি তুই? দাঁড়া, আজকে তোর চোখের সামনে আমি নিজেকে শেষ করে দেবো, তারপরে দেখবো যে তুই আমাকে না ভালোবেসে কি করে পারিস। দেখো আপু, ফাজলামো করো না। তুমি বুঝতে চাইছো না কেন? সেটা সম্ভব না। আর আমি তোমাকে ভালোবাসতে পারবো না। আমি তো পাখিকে ভালোবাসি। প্লিজ আপু। তুই পাখিকে ভালোবাসিস তাই না? তা তোর পাখিকে ভালোবাসা আমি ছোটাচ্ছি। এটা বলেই ফল কাটা ছুরি হাতে নিয়ে প্রিন্সকে বলতে লাগলাম, এখন বল তুই আমাকে ভালোবাসিস কি না, না হলে কিন্তু আমি এই ছুরিটা হাতে চালিয়ে দেবো। রিনাপুর এমন কথা শুনে আমি রিনাপুর হাতের দিকে তাকালাম আর দেখতে পেলাম রিনাপু ছুরিটা হাতে নিয়ে ফ্যাস দেওয়ার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। আর তখন আমি রিনাপুর যে হাতে ছুরিটা আছে ওই হাতের দিকে খেয়াল করে দেখলাম ওই হাতটা কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। এইটা দেখে আমি ফিক করে হেসে দিলাম। আমার এমন হাসি দেখে তখন রিনাপু বলতে শুরু করলো, আমি নিজের হাতে ছুরি চালাবো আর এটা দেখে তুই হাসতে পারলি? হ্যাঁ ঠিক আছে, তুই হাস, আমি আজকে নিজেকে শেষ করে দিব। হাসবো না তো কি করব বলো? ছুরি চালানোর হলে অনেক আগে চালিয়ে দিতে, এভাবে তোমার হাত কাঁপতো না। আমার এমন কথা শুনে রিনা আপু সত্যি সত্যি চোখ বন্ধ করে নিজের হাতে ফ্যাস মেরে দিল আর ফেনকে দিয়ে রিনা আপুর হাত থেকে রক্ত ঝরতে লাগলো। এটা দেখে আমি রিনা আপুর কাছে গিয়ে ঠাস করে একটা থাপ্পড় মেরে ওকে বলতে লাগলাম, অনেক সাহস বেড়ে গেছে তোর, তাই না? অনেক সাহস হয়ে গেছে, তাই না? কি করে পারলি তুই এমনটা করতে? আমি তো মজা করতেছিলাম, তাই বলে তুই এমন করবি? কি করবো বল? তুই তো এটাই দেখতে চেয়েছিলি। তুই তো মনে করেছিলি আমি তোর সাথে ফান করছি, আর আমি যে ফান করছি না এটা দেখানোর জন্য তো এটা করতেই হতো। তুই কেন বুঝিস না আমি যে তোকে তোকে আমার থেকেও বেশি ভালোবাসি। তোকে না পেলে আমি নিজেকে শেষ করে দেবো। সেই ছোটবেলা থেকে তোকে ভালোবেসে এসেছি, যখন থেকে তুই বুঝতে শিখিসনি সবার থেকে তোকে দূরে দূরে রাখতাম যাতে কেউ তোর থেকে হাত বাড়াতে না পারে। আর আজকে কিনা পাখির মতো মেয়ে তোকে আমার থেকে কেড়ে নিতে চাইছে, তাহলে আমি নিজেকে কিভাবে ঠিক রাখবো বল? কে বলেছে তোকে যে আমি তোকে ছাড়া অন্য কাকে ভালোবেসে যাব? আরে আমি তো আমার চাচার ভয়ে তোর থেকে দূরে সরে যাওয়ার জন্য পাখির সাথে মিথ্যে ভালোবাসার অভিনয় করেছিলাম, যাতে করে তুই আমাকে ভুল বুঝে আমার থেকে দূরে সরে যাস। আরে পাগলি, আমিও যে তোকে
আমিও যে তোকে তোর এই পাগলামিগুলোকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি, কিন্তু কি করব বল, চাচা যে আমাদের এই ভালোবাসাটা কখনোই মেনে নেবে না, তাই তো আমি তোর থেকে দূরে সরে যাওয়ার জন্য এইরকমটা করেছি। কি বলে তুই 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 সত্যি বলছিস তো? তুই আমাকে ভালোবাসিস বল, আমাকে তুই সত্যি বলছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি 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 3 সত্যি। আমিও তোকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু চাচার বয়ে বলতে পারি না। আর কি করেই বা বলবো? ফুপুর সাথে কি হয়েছে সেটা কি ভুলে গেছিস? সেই ভয়ে তো তোকে বলতে পারছি না। সেটা নিয়ে তোকে ভাবতে হবে না, তুই শুধু আমাকে ভালোবাসলেই হবে। আর গর্ত, এটা আমার আগে বললে কি হতো? দরকার পড়লে ফুপির মতো আমরাও বাড়ি থেকে চলে যাব, তারপর আমি তোকে হারাতে পারবো না। তুই তুই কথা দে, তুই আমাকে কখনো ছেড়ে যাবে না। কোনো কিছুর বিনিময়ে আমি তোকে হারাতে পারবো না। তুই যদি আমাকে ছেড়ে চলে যাস তাহলে আমি নিজেকে শেষ করে দেবো। আর একটা বাজে কথা বললে থাপ্পড় মেরে সবগুলো দাঁত একেবারে ফেলে দেব। আমি যে তোমাকে ছেড়ে কোথাও যাব না, আমি যে তোমাকে অনেক বেশি ভালোবাসি। আর কেন করতে গেলে এমনটা? দেখেছো কত পরিমাণে রক্ত বের হচ্ছে? খুব ব্যথা লাগছে সোনা। আরে বাহ, হাত কেটে তো ভালোই হয়েছে। তা না হলে তো বুঝতেই পারতাম না আমার ইচ্ছে জামাইটা আমাকে এত ভালোবাসে। না গো শোনা, আমার একটুও কষ্ট হচ্ছে না, আমার তো আরও ভীষণ ভালো লাগছে। এই হাত কাটার ছলে হলেও তোমার ভালোবাসাটা বুঝতে পেরেছি, আর তুমি যে আমাকে কতটা ভালোবাসো সেটাও বুঝতে পেরেছি। হয়েছে হয়েছে, আর ন্যাকামো করতে হবে না। ফার্স্ট এড বক্সটা কোথায়? তাড়াতাড়ি বলো, আমি তোমার হাতটা ব্যান্ডেজ করে দিচ্ছি। আরে সোনা, কিছুই হয়নি, লাগবে না ব্যান্ডেজ করতে। থাপ্পড় মেরে সবগুলো দাঁত ফেলে দেবো। তোমাকে কি এসব বলতে বলেছি? তাড়াতাড়ি বলো, ফার্স্ট এড বক্সটা কোথায়? আমার এমন ধমক শুনে তারপর ফার্স্ট এড বক্সটা কোথায় সেটা বললো। তারপর আমি ফার্স্ট এড বক্সটা এনে ওর হাতটা ভালো করে ব্যান্ডেজ করে দিলাম। তারপর ও আমাকে বলতে লাগলো, ও পিচ্চি জামাই, তুমি কি আমার উপরে রাগ করে আছো? প্লিজ সোনা, রাগ করো না। আমি হাতটা না কাটতে তো তুমি আমাকে বলতে না যে তুমি আমাকে এতটা ভালোবাসো। হাতটা কেটে ভালো করেছি, তাই না? মাথার মধ্যে এত বাজে চিন্তা কোথা থেকে আসে? হ্যাঁ, আবার বলছে কিনা হাতটা কেটে ভালো করেছে। দেবো না একটা টেনে থাপ্পড় মেরে? ও মা, তাই? তাহলে দাও, এই যে আমি গালটা এগিয়ে দিয়েছি, দাও একটা থাপ্পড় দেখে দাও দেখি, পারো কিনা। ওর এমন বাচ্চামা দেখে আমি ফিক করে হেসে দিলাম। থুর, তুমি পারো বটে। আচ্ছা, অনেক হয়েছে। সে কখন ভার্সিটি থেকে এসেছো, এখন পর্যন্ত খাওয়া দাওয়া করেনি। নিচে চলো, খাবার খাবে। একটা শর্তে খাবার খেতে পারি, যদি তুমি আমার শর্তটা রাখো তাহলে খাবার খাবো, নাহলে না। কি শর্ত বলো? রাগার হলে অবশ্যই রাখবো। তুমি আমাকে নিজের হাতে খাইয়ে দেবে, তাহলে আমি খাবো, আর না হলে কিছুতেই খাবো না। বলো, তুমি আমার সাথে রাজি আছো কিনা? যদি রাজি থাকো তাহলে আমি খাবো। কি আর করার, হাজার হলো ভালো তো বাসি, তাই ভালোবাসার খাতিরে নিচে থেকে খাবার এনে ওকে খাইয়ে দিলাম। তারপর আমি নিচেও খেয়ে নিলাম। তারপর ওর কপালে একটা চুমু দিয়ে আমি আমার রুমে চলে আসলাম। আর ওদিকে আম্মু রিনা আপুর রুমটা গোছানোর জন্য যাওয়ার সময় দেখলো যে রিনা আপুর হাতে ব্যান্ডেজ করা। এটা দেখে রিনা আপুকে জিজ্ঞেস করলো, কি রে রিনা মা, কি হয়েছে তোর হাতে? তোর হাতে ব্যান্ডেজ কেন? আম্মুর এমন চিৎকার শুনে তখন চাচিও রিনা আপুর রুমে আসলো। আর রিনা আপুর হাতে ব্যান্ডেজ করা দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে মা আমার? তোর হাতে ব্যান্ডেজ কেন? কি হয়েছে তোর? আর তখন তুই এমন পাগলামি করলি কেন? আরে মা, কিছুই হয়নি, আমার আর এমনি রাগ উঠে গিয়েছিল তাই এমন পাগলামি করেছি। আর পাগলামি করা অবস্থায় আমার হাতে একটু কেটে গিয়েছিল, তেমন বড় কিছু হয়নি। এমন কথা শুনে চাচি আবার রিনাকে জিজ্ঞেস করলো, সত্যি করে বল মা, কি হয়েছে তোর? আমি খুব ভালো করেই তোকে চিনি, তুই ছোটখাটো বিষয় নিয়ে কখনো এভাবে রিয়েক্ট করবি না। কি হয়েছে তোর, আমাকে বল। প্লিজ মা, এখন যাও তো, আমি ঘুমাবো, ডিস্টার্ব করো না তো। বলো তো, কিছু হয়নি বললাম তো। রিনার এমন কথা শুনে চাচি আর কিছু জিজ্ঞেস করলো না, কারণ চাচি খুব ভালো করে জানে যে এই বিষয় নিয়ে আর কথা বলতে চাচ্ছে না, তাই সে চলে গেল। এদিকে আমি আমার রুমে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে রায়হানকে ফোন করলাম। হ্যালো রায়হান। কিরে মামা, কাহিনী কি? আমার মতো মাথা মোটাকে তুই ফোন দিয়েছিস? তুই তো আমাকে কখনো ফোনই দিস না, তুই তো আমাকে বন্ধুই মনে করিস না। আমি মাথা মোটা বলে আর আজকে কিনা তুই আমাকে ফোন দিয়েছিস? কাহিনী কি বলতো? আরে মামা, রাগ করিস কেন বলতো? হয়তো আমি তোকে মাথা মোটা বলি, তাই বলে যে তুই আমার বন্ধু না সেটা কিন্তু নয়। তুই আর রাফি বাদে আমার কিন্তু আর কোনো বন্ধু নেই। আমি তোদের দুজনকে নিজের ভাইয়ের মতোই মনে করি, আর তুই কিনা আজ এরকম কথা বলছিস? আরে তোরা আমার বন্ধু না, তোরা আমার ভাই, বুঝতে পেরেছিস গাধা? এই জন্যই তোকে মাথা মোটা বলি। ওই শালা, তুই আমাকে ইনস্টল করছিস না ইমোশনাল ব্ল্যাকমেল করছিস কিছুই তো বুঝতে পারছি না। আচ্ছা যাই হোক, আমাকে কি জন্য ফোন দিয়েছিস সেটা বল।
আরে মামা, বলার জন্যই তো ফোন দিয়েছি। তার আগে শোন, তুই পাখিকে নিয়ে বিকেলে মনতলা চলে আসিস। আপনারা হয়তো অনেকে জিজ্ঞাসা করতে পারেন যে মনতলাটা আবার কোথায়। টাঙ্গাইল শহরের মধ্যে বর্তমানে মনতলা অনেক ফেমাস একটা জায়গা, তাও আবার কিনা আমার বাড়ির পাশেই। যদিও সেখানে খুব একটা যাওয়া হয় না, বলে না বাড়ির কাছে বড় কিছু থাকলেও আমরা সেখানে যাই না। দূরের মানুষগুলোকে ওইগুলোর প্রতি বেশি ইন্টারেস্ট থাকে। আমার কাছে ঠিক এমনটাই। তখন রায়হান আমাকে জিজ্ঞেস করলো, কিরে মামা, কাহিনী কি? কি কাপলদের জায়গা হয়েছে তো কি হয়েছে, তোদেরকে আজকে ট্রিট দেবো, বুঝতে পেরেছিস? সেই জন্যই ডাকছি, তাড়াতাড়ি চলে আসিস। কিরে মামা, কাহিনী কি? কিছুই তো বুঝলাম না। আজকে ভার্সিটিতে পুরো ক্লাস মন খারাপ করে করলি, আর বাসায় গিয়ে কেমন ফুরফুরে মেজাজ লাগছে। কাহিনী কি বলতো? সেটা আজকে মনতলা আসলেই বুঝতে পারবি। ফোনে এত কিছু বলার সময় নেই। আর ফোন রাখ, রাফিকে ফোন দিতে হবে। তারপর রায়হানের সাথে কথা বলা শেষ করে রাফিকে ফোন দিলাম। রাফিকেও বললাম মনতলা আসার জন্য। তারপর রাফি একটু বিছানায় হেলান দিয়ে ফোন টিপতে লাগলো। তারপর রায়হানের সাথে কথা বলা শেষ করে রাফিকেও ফোন দিলাম। রাফিকেও বললাম মনতলা আসার জন্য। তারপর আমি একটু বিছানায় হেলান দিয়ে ফোন টিপতে লাগলাম। তারপর ফোন টিপতে টিপতে কখন যে ঘুমিয়ে গেছি নিজেও যায় না। হঠাৎ করে মনে হলো আমার বুকের উপর ভারী কোনো কিছু বসে আছে আর আমার সাথে দুষ্টুমি করছে। এমন অবস্থায় আমার ঘুমটা ভেঙে গেল, আর চোখ মেলে তাকিয়ে দেখি রিনা আমার বুকের উপর বসে বসে আমার সাথে দুষ্টুমি করছে। এটা দেখে আমি তাড়াতাড়ি রিনা বুকে বুক থেকে নামিয়ে বলতে লাগলাম, কি ম্যাডাম, এগুলো কি শুরু করেছে? হ্যাঁ, কেউ যদি এগুলো দেখে ফেলে তাহলে কি অবস্থা হবে একবার ভেবে দেখেছো? আহা বাবু, এত রাগ করছো কেন? হ্যাঁ, আমি তো না। আর যে দেখার দেখুক, তাতে আমার কিছু যায় আসে না। আর একদিন না একদিন তো জানতেই পারবে, সেটা নিয়ে এত ভয় পাওয়ার কি আছে? আরে ধুর, সেটারই তো ভয় হয়। যদি চাচা আমার থেকে তোমাকে কেড়ে নেয় তাহলে আমি কি নিয়ে বাঁচবো বলো? আমার যে তোমাকে ছাড়া আর কিছুই নেই, আমি তো পাগল হয়ে যাব। আহা বাবু, তোমাকে এত ইমোশনাল হতে হবে না। তুমি কেন টেনশন করছো? করো না তো। যা করার আমি করব, তুমি শুধু আমার কথা মতো চলবে, তাহলেই হবে। আচ্ছা, তুমি যা বলবে তাই হবে। আর শোনো, তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো, এতে পারমিশন নেওয়ার কি আছে? আরে তাও জিজ্ঞেস করলাম আর কি। আর শোনো, তোমাকে যেটা বলার ছিল সেটা হলো, আজকে আমি রায়হান, রাফি আর পাখিকে ট্রিট দেব তোমাকে পাওয়ার জন্য। তুমি কি যাবে মনতলা? ওমা, যাবে না কেন? অবশ্যই যাব। আমার তো মন তোলা অনেক ভালো লাগে। যদি তুমি সাথে থাকো তাহলে তো আরো ভালো লাগবে। আমি অবশ্যই যাব। যেতে পারবে, তবে একটা শর্তে যেতে পারবে। আর সেটা হলো, তোমাকে বোরখা পরে যেতে হবে। আর এখন থেকে সব সময় তোমাকে বোরখা পরেই বাইরে চলাচল করতে হবে। আমি চাই না আমার জিনিস অন্য কেউ দেখুক। আমার জিনিস একমাত্র দেখার অধিকার শুধু আমারই আছে, বুঝতে পেরেছো? ও মা, তাই বুঝি? তা অন্যজন যদি আমাকে দেখে তাহলে তোমার কি? বললাম না, আমার জিনিস একমাত্র আমিই দেখব। তোমাকে দেখার অধিকার শুধু আমারই। এতদিন অনেকেই দেখেছে, কিন্তু এতদিন তো আর তুমি আমার ছিলে না। এখন থেকে তুমি আমার ব্যক্তিগত সম্পত্তি, তাই আমার সম্পত্তি শুধু আমি দেখব। কথাটা যেন মাথায় থাকে। ঠিক আছে শোনো, আমি অবশ্যই বোরখা পরে এখন থেকে চলাফেরা করব। এবার তুমি খুশি তো? আর তুমি চিন্তা করো না, এই আমাকে শুধু এরপর থেকে তুমিই দেখতে পাবে, বুঝতে পেরেছো? আর যাও, রেডি হয়ে নাও। তারপর আমার কথা মতো রিনা রেডি হতে গেল। আজ রেডি হতে যাওয়ার আগে আমি ওকে বললাম তাড়াতাড়ি যেন রেডি হয়, কারণ মেয়েদের একটাই বদ অভ্যাস, তারা যদি একবার রেডি হওয়া শুরু করে 2 ঘন্টা লাগে তাদের রেডি হতে, বা অনেক ক্ষেত্রে দেখা যায় এর থেকে বেশিও লাগে। যদিও রিনা অতটা সময় লাগে না, সে অতটা সাজগোজ পছন্দ করে না। তারপরে বলে দিলাম যাতে দেরি না করে। আর এদিকে আমিও রেডি হতে লাগলাম। তারপর রেডি হয়ে নিচে আসলাম। নিচে আসতে আমাকে দেখে চাচি আর মা জিজ্ঞেস করলো, কিরে প্রিন্স বাবা, তুই কি কোথাও যাচ্ছিস নাকি? হ্যাঁ চাচি আম্মু, আর রিনা আপু আমার সাথে যাবে। ও আচ্ছা, তা তোরা কোথায় যাবি? এই তো মনতলা যাব। ভাবলাম অনেকদিন কোথাও যাওয়া হয় না, তাই ওখান থেকে ঘুরে আসি। ভালো তো, তাহলে আমাদের জন্য একটা কাজ করিস, আমাদের 2 বুড়ো বুড়ির জন্য ফুচকা নিয়ে আসিস। কি আনবি তো? অবশ্যই আনবো। আমি কি আমার চাচি আম্মুর আবদার ফেলতে পারি? লক্ষ্মী ছেলে আমার। তুমিও আমার লক্ষ্মী চাচি আম্মু। তারপর আমি পেছন ঘুরে তাকিয়ে দেখলাম যে সিঁড়ি বেয়ে বোরখা পরে রিনা আপু নামছে, আর চোখ দুটো শুধু বের করে রেখেছে। চোখ দুটো দেখে আমি যেন রিনা আপুর চোখের মায়ায় পড়ে গেলাম।
বোরকা পরলে মেয়েদের চোখ আসলে অনেক সুন্দর লাগে। আর রিনাপুর চোখ তো অন্যরকম। আমি তো একদিনে রিনাপুর চোখের দিকে তাকিয়ে আছি। তখন পাশ থেকে চাচি বলল, কিরে ফ্রেন্ডস, সূর্য আজ কোথা থেকে উঠেছে রে? চাচির এমন কথায় আমার হুঁশ পেল। তখন আমি চাচিকে জিজ্ঞেস করলাম, চাচি তুমি কি আমাকে কিছু বললে? আরে ধুর, আমি তোকে বললাম সূর্য আজ কোথা থেকে উঠেছে রে। ওমা, হঠাৎ এমন প্রশ্ন করলে কেন? সূর্য যেদিক থেকে ওঠে আজকেও তো ঠিক সেদিক থেকেই উঠেছে। তোমার হঠাৎ এমন প্রশ্ন করার মানে আমি তো ঠিক বুঝতে পারলাম না। আর এদিকে রিনা আপু আমার আর চাচি আম্মুর সামনে চলে এসেছে। তখন চাচি আম্মু আবার বলতে শুরু করলো, আমি এর জন্যই তোকে জিজ্ঞেস করলাম যে আজকে আমার মেয়ে কিনা বোরকা পরেছে। এটা দেখেই তো আমি অবাক হয়ে গেছি। এটা কিভাবে সম্ভব? সবই সম্ভব আম্মু। কেন, আমাকে কি বোরখা পরা অবস্থায় ভালো লাগছে না? ভালো লাগবে না কেন? অবশ্যই ভালো লাগছে। আমি এই জন্যই জানতে চাইলাম, তুই তো কোন দিন বোরকা পরিস না, তা হঠাৎ আজকে বোরকা পরলে কাহিনী কি? আগে পরতাম না ঠিক আছে, বাট এখন থেকে রেগুলারলি করব। কেন, আমি বোরখা পরলে কি কোনো সমস্যা আছে? আরে ধুর, সমস্যা থাকবে কেন? আমিও তো চাই তুই বোরকা পর। কাছে আয় মা। তারপর আমি রিনার কপালে একটা চুমু দিয়ে বললাম, কারণ নজর না লাগুক। এদিকে আমি মনে মনে বলতে লাগলাম, চাচি আম্মা তোমার আশা বিফলে গেল গো। তোমার মেয়ের উপর তো অলরেডি আমার নজর লেগে গেছে। তখন রিয়া বলতে লাগলো, ধুর মা, তুমিও যে কি বলো না। আচ্ছা থাক, দেরি হয়ে যাচ্ছে। তারপর আমি আর রিনা সবার থেকে বিদায় নিয়ে রওনা হলাম মনতলার উদ্দেশ্যে। মনতলায় এসেই দেখতে পারলাম পাখি, রাফি আর রায়হান দাঁড়িয়ে আছে। আমি আর রিনা ওদের সামনে যেতেই রাফি আমাকে জিজ্ঞেস করলো, কিরে মামা, কাহিনী কি? তোর সাথে আবার এই মেয়েটা কে রে? একে তো ঠিক চিনতে পারলাম না। আরে মামা, এটাই তো সেই কাহিনী যার জন্য তোদের আজকে ট্রিট দিচ্ছি। সবাই বুঝতে পারলাম, তা মেয়েটাকে আমাদের সাথে পরিচয় করিয়ে দিবি না? আরে গর্ধপ, পরিচয় করে দেওয়ার কি আছে? ওকে তো তোরা চিনিসই। কি হেয়ালি করা শুরু করে দিয়েছিস মামা? ভালোই ভালোই বল মেয়েটাকে। আর আমরা চিনি মানে? আরে শালা, এটা আমার চাচাতো বোন রিনা। এখন চিনতে পেরেছিস কে? আর এখন থেকে ও তোদের ভাবি হয়, বুঝতে পেরেছিস? কি বলিস মামা, কেমনে কি? আর তুই না বললি এটা সম্ভব না, তাহলেই সম্ভব হলো কি করে? আরে মামা, অনেক কাহিনী। আগে ভেতরে চল, বসি, তারপর তোদের সবকিছু খুলে বলছি। তারপর ওদের নিয়ে ভেতরে গিয়ে বসলাম। তারপর ওদেরকে সবকিছু খুলে বললাম। সবকিছু শুনে রাফি বলতে শুরু করলো, জানেন ভাবি, আমিও কি আগেই বলেছিলাম আপনাকে মেনে নিতে, কিন্তু এই শালায় হাজারটা বাহানা রেডি করে রেখেছিল যে আপনার আব্বু নাকি মেনে নেবে না, হ্যান ত্যান আরো নানা রকম বাহানা রেডি করে রেখেছিল। তারপরও আমি ওকে অনেক বুঝিয়েছি, কিন্তু আমার কোনো কথাই শুনেনি। রিনাকে যখন রাফি ভাবি বলল তখন রিনা অনেক লজ্জা পেল। তারপর রাফির কথা শুনে রিনা বলল, আমাকে না মেনে ও কোথায় যাবে সেটা আমিও দেখে নিতাম। এমনি এমনি তো আর ওকে ছেড়ে দিতাম না। ঠিক বলেছেন ভাবি, এখন আমরা এই বন্ধুটাকে আপনার হাতে ছেড়ে দিলাম। আপনি ওকে কেমন করে মানুষ করবেন সেটা আপনার ব্যাপার। মেরে ওকে তক্তা বানিয়ে ফেলবেন। তুই কি আমার বন্ধু নাকি আমার শত্রু? হ্যাঁ রে, তুই এমন করে আমার নামে বিচার দিতে পারলি? তুই না আমার ল্যাংটাকালের বন্ধু? আমার এমন কথা শুনে সবাই হাসাহাসি শুরু করে দিল। তখন রাফি বলতে শুরু করলো, রাখ তোর ন্যাংটাকালের বন্ধুত্ব। আর এত পাম দেওয়ার কিছুই নেই, যেটা সত্যি আমি সেটাই বলেছি। যা শালা, তোর সাথে কথাই কমু না। তারপর আর কি, সবাই মিলে অনেক আড্ডা মজা মাস্তি করে খাবার অর্ডার করলাম। তারপর সবাই মন ভরে খেতে লাগলাম। খাওয়া শেষ করে রাফি আর রায়হান আর পাখির থেকে বিদায় নিয়ে আম্মু আর চাচি আম্মুর জন্য ফুচকা নিয়ে বাসায় চলে আসলাম। আমার হাতে ফুচকা দেখে চাচি আম্মু আর আম্মু অনেক খুশি হলো। তারপর তাদেরকে ফুচকা দিয়ে আমি আমার রুমে আর রিনা আপু তার রুমে চলে গেল। তারপর রাতের খাওয়া দাওয়া করে যে যার রুমে চলে গেলাম। আমি রুমে আসতেই আমার মনে হলো কেউ আমার রুমে চুপি চুপি ঢুকছে আর দরজাটা আটকে দিয়েছে। আমি তো ভয় পেয়ে গেলাম আর দেখতে চাইলাম যে আসলে এটা কে। এটা দেখার জন্য লাইটটা অন করতেই দেখতে পারলাম রিনা আপু চুপি চুপি আমার রুমে আসছে আর আমার খাটের কাছে আসছে। এটা দেখে আমি রিনা আপুকে জিজ্ঞেস করলাম, এগুলোর মানে কি? হ্যাঁ, তুমি এত রাতে আমার রুমে কেন? সেটা কি তোকে বলতে হবে? আমার ইচ্ছে হয়েছে তাই আমি আমার ভালোবাসা মানুষের কাছে ছুটে এসেছি, তাতে তোর কি? জানিস, তোকে ছাড়া না আমার একদম থাকতে ইচ্ছে করে না, তাই তো চুপি চুপি তোর কাছে চলে আসলাম। দেখো রিনা, তুমি বুঝতে চাইছো না কেন? তুমি যদি এমন পাগলামি শুরু করো
তাহলে তো আমাদের দুজনকেই প্রবলেমে পড়তে হবে। কেউ যদি জানতে পারে যে তোমার আর আমার রিলেশন চলছে, তাহলে তো ওরা আমাদের আলাদা করে দেওয়ার চেষ্টা করবে। তুমি কি চাও এটা, বলো? দেখ, আমার এত কিছু ভাবার সময় নেই। আজ থেকে আমি রোজ তোর বুকে ঘুমাবো। তুই যদি আমাকে বাধা দিস, তাহলে আমি কিন্তু উল্টোপাল্টা কোনো কিছু একটা করে ফেলবো। তুই কেন চাইছিস না? আমার তোকে ছাড়া একটুও ভালো লাগে না, সেটা তুই বুঝতে পারছিস না? ধুর, তোমার পাগলামিটা যেন দিন দিন বেড়েই চলেছে। তুমি বুঝতে চাইছো না কেন? একজন ছেলে আর একজন মেয়ে একসাথে থাকলে তাদের মাঝে কোনো কিছু একটা হয়ে যেতে পারে, সেটা কি তুমি বুঝতে পারছো না? কিছুই হবে না। আর হলে সমস্যা কি? বিয়ে তো আমি তোকেই করবো, তাই ওটা নিয়ে আমার কোনো চিন্তা নেই। আরে ধুর, বিয়ের আগে এমন জেনা করে আমাদের সম্পর্কটাকে কলঙ্ক দিতে পারবো না। প্লিজ তুমি তোমার রুমে যাও। আমি এত কিছু বুঝি না। আমি তোমার সাথে থাকবো মানে তোমার সাথেই থাকবো। আর তুমি যদি আমাকে জোর করো, তাহলে এখনই আমি সবাইকে বলে দেবো যে আমি আর তুই দুজন দুজনকে ভালোবাসি। আর আমাদের আজকে যদি বিয়ে না দিয়ে দেয়, তাহলে আমরা বাসা থেকে পালিয়ে বিয়ে করব। এখন বল, তুই কি করবি? আরে ধুর, তোমার সাথে কথা বলে আমার ঘাট হয়েছে। তোমার যা ইচ্ছা তুমি তাই করো। তারপর আর কি, রিনা আমার বুকে এসে চুপটি করে শুয়ে পড়ল। তারপর আমি ওকে বললাম, শোনো, কেউ দেখার আগে তাড়াতাড়ি তোমার রুমে চলে যেও, বুঝতে পেরেছো? সেটা নিয়ে তোমার ভাবতে হবে না। তুমি শুধু আমাকে তোমার বুকে জড়িয়ে নিয়ে আমাকে ঘুম পাড়িয়ে দাও, তাহলেই হবে। আর কি করার, বাধ্য হয়ে রিনাকে আমার বুকের সাথে জড়িয়ে নিয়ে আমিও ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি রিনা নেই। তার মানে রিনা তার নিজের রুমে চলে গেছে। মেয়েটা যে কি করে না, দিন দিন মেয়েটার পাগলামি যেন বেরিয়ে চলেছে। আমারও ওর পাগলামিগুলো ভালোই লাগে। এই পাগলামিগুলোর জন্যই তো ওকে এত পরিমাণে ভালোবাসি। তারপর সকালে ফ্রেশ হয়ে নিচে গেলাম নাস্তা করার জন্য। তারপর নাস্তা করে আমি আর রিনা ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। ভার্সিটিতে পৌঁছাতেই রিনা ওর বান্ধবীদের কাছে চলে গেল, আর আমি আমার বন্ধুদের কাছে চলে আসলাম। রিনা ওর বান্ধবীর কাছে যেতেই রিনার বান্ধবী ওকে জিজ্ঞেস করলো, কিরে সুইটহার্ট, তুই হঠাৎ বোরখা পরে ভার্সিটিতে আসলি, কাহিনী কি বলতো? তুই এত ভালো হলি কবে থেকে? হ্যাঁ রে। আরে ও বলেছে যে আমাকে এখন থেকে সব সময় বোরখা পরে বাইরে বের হতে হবে। আর আমি কি ওর কথা ফেলতে পারি বল? তাই তো বোরখা পরে এসেছি, আর এখন থেকে রোজই আসবো। কেন, ভালো লাগছে না আমার? হাই মেরি সুইটহার্ট, কি শোনালা তুমি? তা তোমার ওটা আবার কে শুনি? এখন কি নাম বলতে লজ্জা পাচ্ছ নাকি? হ্যাঁ। আরে দূর, তুই বুঝিস না কেন? আমি তো আমার পিচ্চি জামাই প্রিন্সের কথাই বলছি। তুই মনে হয় ভাজা মাছটা উল্টে খেতেও পারিস না। আয় হায়, তাই নাকি? তা কিভাবে কি হলো? কিছুই তো বলনি। কাহিনীটা কি বলো তো? আরে বান্ধবী, শোন তাহলে। তারপরে কালকে ঘটার সকল ঘটনা ওকে খুলে বললাম। সকল ঘটনা শুনে ও আমাকে বলতে শুরু করলো, আয় হায়, বলিস কি মামা? তাহলে এত দূর পর্যন্ত এগিয়ে গিয়েছিস? যাক, অবশেষে তোর মনের আশাটা তাহলে পূর্ণ হলো। তার বলতে, আচ্ছা চল এখন ক্লাসে যাই, অনেক দেরি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, চল। তারপর আর কি, রিনা ওর ক্লাসে চলে গেল। আর এদিকে আমি আমার বন্ধুদের কাছে আসতেই ওরা আমাকে ঠাট্টা করে বলল, রায়হান, দেখ দেখ কে এসেছে, আমাদের প্রেমিক পুরুষ চলে এসেছে। খুব তো আমার বেলায় তুই মিমের কাছে মিথ্যা বলে বিচার দিয়েছিলি, এখন প্রিন্সের বেলায় চুপ কেন তুই? হেরে রায়হান, কি করব বল? আমি যদি ওদের মধ্যে কোনো ঝামেলা করতে চাই, তাহলে দেখা যাবে রিনা আপু আমাকে মেরে, ওপস, এখন তো আর রিনা আপু না, এখন তো আমাদের ভাবি। রিনা ভাবি আমাকে মেরে আলু ভর্তা বানিয়ে ফেলবে, তাই তো আর চাইলেও কিছু করতে পারছি না। আহা সোনা গো, আমার খুব কষ্ট হচ্ছে তাই না? আহা বাবু, বুকে আহো, আমি তোমাকে আদর করে দেই। সর শালা, আমি তোর বাবু হতে যাব কেন? হ্যাঁ, তোর বাবু তো ওই রিনা ভাবি। হাই রে রাফি, এখন থেকে তো তুই আর আমি ছাড়া আর আমাদের কেউ নেই রে। হ্যাঁ রে ভাই, মাঝখান থেকে তুই আমাকেই বাসটা দিলি, না হলে আমার একটা জিএফ থাকতো রে। চুপ শালারা, তোদের ফাজলামো বন্ধ করবি? মেরি কিন্তু এক একটাকে আলু ভর্তা বানিয়ে ফেলবো। এখন বল, তোদের কি খবর? আমাদের আর খবর, আগে যেমন ছিলাম এখনো ঠিক তেমনই আছি। এখন বল, তোর কি খবর? এই তো আলহামদুলিল্লাহ, আমার খবর ভালোই। ক্লাসের সময় হয়ে গেছে, ক্লাসে যাই। তারপর আমরা সবাই মিলে ক্লাসে চলে আসলাম। তারপর যথারীতি ক্লাস শেষ করে রিনা আপুকে নিয়ে বাসায় চলে আসলাম। আর দিনকে দিন রিনা আপুর টর্চারগুলো বেড়েই চলছিল। আমি হাজারবার বললেও রিনা আপু আমার কোনো কথাই শুনতো না, তাই আমিও আর তাকে কিছু বলি না। তার যা ইচ্ছা তাই করে। এখনো রোজ রাতে সে আমার ঘরে এসে আমার বুকে ঘুমিয়ে যায়। কিছু বলতে গেলে বলে,
দেখ প্রিন্স, বেশি বাড়াবাড়ি করবে না। আমি তোকে বলছি না তোর বুকে ছাড়া আমার ঘুম আসে না। তারপরেও কেন বুঝতে চাইছিস না? রোজ রোজ একই কথা কেন বলছিস? ঠিক আছে, তোমার যা ইচ্ছে তুমি তাই করো। যদি কেউ দেখে ফেলে যে তুমি আর আমি একসাথে থাকি, তাহলে বুঝতে পারবে বাসায় কেমন কেলেঙ্কারি বেঁধে যায়। তখন আমাকে কোনো দোষ দিতে পারবে না। কথাটা যেন তোমার মাথায় থাকে। তারপর আর কি, ওকে আর কিছু বলে লাভ হবে না জানি, তাই ওকে আর কিছু বললাম না। এভাবে অনেকদিন পার হয়ে গেল। একদিন আমি আর রিনা একসাথে ঘুমিয়ে আছি, আর তখন আম্মু আমাকে ডাকতে আসলো। দরজায় খটখট শব্দ শুনে রিনার ঘুম ভেঙে যায়, আর ঘুমের ঘোরে সে দরজাটা খুলে দেয়। সে ভুলে গিয়েছিল যে সে আমার রুমে আছে। রিনা ঘুমের ঘোরে দরজাটা খুলে দিয়ে দেখে আম্মু সামনে দাঁড়িয়ে আছে। এটা দেখে তার ঘুমটা ওদাও হয়ে যায়, আর সাথে সাথে রিনা দৌড়ে তার রুমে চলে যায়। তারপর আম্মু আমাকে ঘুম থেকে তোলে। তখন আমি আম্মুকে বলি, কি হয়েছে আম্মু, এত সকাল সকাল ঘুম থেকে ডাকছো কেন? তখন আম্মু আমাকে বলতে শুরু করলো, তোর রুমে রিনা কি করছিল সত্যি করে বল। আম্মুর এমন কথা শুনে আমি থতমত খেয়ে গেলাম। তার মানে আজকে ধরা খেয়ে গেছি। তখন আমি কিছু না বলে চুপচাপ করে রইলাম। তখন আম্মু আমাকে আবার পুনরায় জিজ্ঞেস করলো, কি হয়েছে, কথা বলছিস না কেন? হ্যাঁ, আমি কি বলছি তোর কানে যাচ্ছে না? আম্মুর এমন রাগী কণ্ঠের কথা শুনে আমি ভয় পেয়ে গেলাম। তারপর সব সত্যি কথা বলে দিলাম। তারপর আমাকে বলতে শুরু করলো, তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ, কি বলছিস তুই এগুলো? তুই কি করে ভাবতে পারলি এগুলো? তুই কি তোর ফুপ্পির কথা ভুলে গেছিস? না আম্মু, আমি ভুলে যাইনি, কিন্তু কি করব বলো, আমি যে ওকে আমার নিজের থেকেও বেশি ভালোবাসি। প্লিজ আম্মু, তুমি আমাদের মেনে নাও। আর রিনাও আমাকে অনেক ভালোবাসে, আমাকে ছাড়াও বাঁচবে না আম্মু। প্লিজ বোঝার চেষ্টা করো। আরে রাখ তোর ভালোবাসা। এই বাড়িতে ভালোবাসা বলতে কিছুই নাই, সেটা কি তুই ভুলে গিয়েছিস? তুই কি তোর চাচাকে চিনিস না? তোর চাচা এই বিষয়টা কখনোই মেনে নেবে না। আমি তোকে হারাতে পারবো না বাবা। প্লিজ বাবা, তুই ওকে ভুলে যা। না আম্মু, এটা হতে পারে না। আমি ওকে ভুলতে পারবো না আম্মু। প্লিজ আম্মু, তুমি আমাকে এমন করে বলো না। দরকার পড়লে আমি রিনাকে নিয়ে এ বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যাব, তারপরও আমি ওকে ছাড়া বাঁচবো না আম্মু। কেন এমন পাগলামি করছিস বাবা? আমি যে তোকে হারাতে পারবো না। তুই যে আমার একটা মাত্র মানিক রতন। আমি তোকে হারাতে পারবো না বাবা। প্লিজ একটা বার বোঝার চেষ্টা কর। আম্মু, আমি ওকে ভুলতে পারবো না। একমাত্র মৃত্যু ছাড়া আমাকে ওর থেকে কেউ আলাদা করতে পারবে না। আম্মু আমার এমন কথা শুনে আর কিছু বললো না, কেননা আম্মু বুঝতে পেরে গেছে যে আমি রিনাকে কতটা ভালোবাসি। তারপর আম্মু আমার রুম থেকে চলে গেল। কিছুক্ষণ পর রিনা আমার রুমে আসলো। তারপর আমি রিনাকে বলতে শুরু করলাম, তোমার জন্য সবকিছু হয়েছে। তোমাকে কতবার না করেছি এমন বাড়াবাড়ি করতে, তারপরে তোমার বাড়াবাড়ি না করলে চলেই না। এখন বোঝো কেমন লাগে? প্লিজ শোনো, রাগ করো না। আম্মু কি বলেছে তোমাকে? তারপর আমি সবকিছু রিনাকে বললাম। সবকিছু শুনে রিনা আম্মুর কাছে গেল। তারপর রিনাকে দেখে আম্মু বলতে লাগলো, কেন করছিস মা এমনটা? তুই এমন ছেলে মানুষই কেন করছিস? তুই বুঝতে চাইছিস না কেন? তোর আব্বু এই বিষয়টা কখনোই মেনে নিবে না। তোর ফুপ্পির সাথে কি হয়েছে তুই কি সেটা ভুলে গিয়েছিস? আম্মুর এমন কথা শুনে রিনা আম্মুর পা ধরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, সরি চাচি। আম্মু তুমি আমাকে মাফ করে দাও। এ জায়গায় প্রিন্সের কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি যে ওকে ছাড়া থাকতে পারবো না। আম্মু প্লিজ তুমি আমাদের মেনে নাও। রিনার এমন কথা শুনে আম্মুর মনটা নরম হয়ে গেল, আর আম্মু বুঝতে পারলো যে রিনাও আমাকে অনেক ভালোবাসে। তাই আম্মু রিনাকে বলতে লাগলো, দেখ মা, আমি জানি তোরা দুজন দুজনকে ভালোবাসিস, কিন্তু আমি ভয় পাচ্ছি যে এটা জানার পর তোর আব্বু কি করবে। আমি আমার ছেলেটাকে হারাতে চাই না মা। যা করার এখন তোকেই করতে হবে। তুমি এটা নিয়ে চিন্তা করো না, তুমি শুধু বলো তুমি আমাদের মেনে নিবে কিনা। পাগলি মেয়ে আমার, আমি কি তোদের দুজনকে কখনো আলাদা করে ভালোবেসেছি বল? আমি তোদের দুজনকে দুটো সন্তান মনে করি, আর তোদের আবদার আমি কি ফেলতে পারি? আমি তোদের মেনে নিয়েছি। লাভ ইউ শাশুড়ি আম্মু, তুমি আমার কিউট শাশুড়ি আম্মু। আই লাভ ইউ শাশুড়ি আম্মু, আই লাভ ইউ। হয়েছে হয়েছে, এত লাভ ইউ করতে হবে না। চাচি আম্মু থেকে শাশুড়ি আম্মু, তোরা পারিসও বটে। আচ্ছা যাই হোক, আমার ছেলেকে কখনো কষ্ট দিস না, তাহলে কিন্তু তোর খবর আছে। তুমি কোনো চিন্তা করো না শাশুড়ি আম্মু, তোমার ছেলের দায়িত্ব এখন থেকে আমার। তুমি শুধু দেখতে থাকো আমি কি করি। ঠিক আছে, দেখা যাবে।
আর যা করবি ভেবে চিন্তা করবি। ঠিক আছে শাশুড়ি আম্মু, এখন থেকে দেখবে আমি কি করি। আর তোমার মতো শাশুড়ি আম্মু থাকতে আমার আর ভয় কিসের। এগে আই লাভ ইউ শাশুড়ি আম্মু। সবার ঘরে ঘরে যেন তোমার মতো একটা করে শাশুড়ি আম্মু হয়, তাহলে ছেলের বউদের আর কোনো কষ্টই থাকবে না। হয়েছে হয়েছে, আর পাম মারতে হবে না। আম্মুর সাথে কথা বলা শেষ করে রিনা আমার রুমে আসলো। আমি তো টেনশনে পুরো শেষ। রিনাকে জিজ্ঞেস করলাম, আম্মু তোমাকে কি বলছে রিনা? কিছু বলেছে? কিছু বলছে না, চুপ করে আছে। এটা দেখে আমি আরো ভয় পেয়ে গেলাম। তখন আমি রিনাকে আবার জিজ্ঞেস করলাম। রিনা কিছুক্ষণ চুপ থেকে বলল, আরে গাধা, ভয় পাচ্ছ কেন? তোমার আম্মু তো রাজি হয়ে গেছে। আমি বলেছিলাম না আমি সবকিছু সামনে নেব, দেখেছো? কি বললে তুমি? তুমি সত্যি বলছো আম্মু রাজি হয়েছে? আমার খুশি আর দেখে কে। আমি তো রিনাকে জড়িয়ে ধরলাম। তখন রিনা আমাকে বলল, হয়েছে হয়েছে, এখন আর পাম মারতে হবে না। তুমি আমাকে তখন বকা দিয়েছো, তোমার সাথে আমার কোনো কথা নেই। আরে সোনা, রাগ করো কেন? তখন তো আমি ভয় পেয়েছিলাম, তাই তো বকা দিয়েছিলাম। সরি সোনা, মাফ করে দাও। সরি বলে কি মাপ পাওয়া যায় নাকি? যদি আমাকে আদর করো তাহলে মাফ করে দাও। রিনার এমন কথায় আমি বুঝতে পারলাম যে রিনা আমার কাছে থেকে কি চাইছে। তারপর আমি ওকে জড়িয়ে ধরে লম্বা একটা কিস করলাম। এটাই প্রথম রিনাকে কিস করা। এই কিস করার অনুভূতিটা যে কেমন হতে পারে যারা প্রথম কিস করবে তারাই জানে। তখন রিনা আমাকে বলল, আরে বাবা, শেষমেশ কিনা আমার জুনিয়র জামাইটা এই সিনিয়র মেয়েকে কিস করে দিল। এখন যদি আমি প্রেগনেন্ট হয়ে যাই তাহলে লোকে কি বলবে? আরে ধুর, কিস করলে কি কেউ প্রেগনেন্ট হয় নাকি? ও মা, তাই নাকি? তা কি করলে প্রেগনেন্ট হয় শুনি, বলো বলো। ধুর, কি যে বলো না তুমি। ওগুলো কি বলা যায় নাকি? আমার বুঝি লজ্জা করে না? ওরে বাবা, তাই নাকি? তা কিস করার সময় লজ্জা কোথায় ছিল শুনি? চাও, তোমার সাথে কথাই নেই। দেখতেই পাচ্ছ যে আমি লজ্জা পাচ্ছি, তারপরও আমাকে লজ্জায় ফেলছো। তাই? আমি তো জানতাম না যে আমার বাবুটা এতটা লজ্জা পায়। আমি তো জানতাম যে ছেলেদের লজ্জা কম। এখন তো দেখছি আমার বাবুর অনেক লজ্জা। আরে ধুর, যাও তো তুমি এখান থেকে। তারপর রিনা আমার ওখান থেকে চলে গেল। এভাবে আমাদের দিনগুলো খুব ভালোই কাটছিল। হঠাৎ এক কালবৈশাখী ঝড়ে আমাদের ভালোবাসাটা কেমন যেন ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। তো চলেন, কি হয়েছিল? এভাবে আমাদের দিনগুলো ভালোই চলছিল। আমার আর রিনার ভালোবাসা দিন দিন অনেক গভীর হচ্ছিল। হঠাৎ এমন কিছু একটা শুনতে হবে তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি সেদিন একাই ভার্সিটিতে গেলাম। আর রিনা বলল তার কি যেন একটা কাজ আছে, তাই সে ভার্সিটিতে যাবে না। তাই আমিও আর কিছু বললাম না। ভার্সিটি থেকে বাসায় আসার পরে দেখতে পেলাম যে আমাদের বাসা থেকে অনেকগুলো লোক বের হয়ে যাচ্ছে। এটা দেখে তখন আমি আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু বাসার মধ্যে এত লোকজন কেন? তখন আম্মু আমাকে বলল, ও মা, কেন তুই জানিস না নাকি? আরে ধুর, জানলে আবার তোমাকে জিজ্ঞেস করতাম নাকি? এত হেয়ালি না করে বলো তো, বাসায় এত লোকজন এসেছিল কেন? আর কারা ওনারা? তখন আম্মু যেটা বলল সেটা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আম্মু বলল, আরে ওরা তো রিনা আপুকে দেখতে এসেছিল, আর এক সপ্তাহ পর ওদের সাথে রিনার বিয়ে ঠিক হয়েছে। আম্মু তুমি এসব কি আবোল তাবোল বলছো? ওর বিয়ে ঠিক হয়েছে মানে? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কি জানো না যে আমি আর রিনা আপু একে অন্যকে ভালোবাসি? তা রিনা আপু কিছু বললো না? সেটা কি আমি জানি নাকি? তুই কি জিজ্ঞেস কর। আর আমি তোকে আগেই বলেছিলাম এইসব প্রেম ভালোবাসায় না যাওয়াতে, কিন্তু তুই কি আমার কথা শুনেছিস? তাহলে আমাকে এখন জিজ্ঞেস করছিস কেন? যা তো এখান থেকে, আমার অনেক কাজ আছে। এই কথা শুনে আমার যেন পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগলো। তখন আমি তাড়াতাড়ি রিনা আপুর রুমে গেলাম। তারপর রিনা আপুকে জিজ্ঞেস করলাম, এগুলোর মানে কি রিনা আপু? আমি এগুলো কি শুনছি? আমি যা শুনছি তা কি সত্যি? তুই কি শুনেছিস সেটা আমি জানবো কি করে? কি বলতে চাইছিস তুই সোজাসুজি বল। আমি তোমাকে কি বলতে চাইছি তুমি সেটা মনে হয় বুঝতে পারছো না। আমি তোমাকে এইটাই বলতে চাইছি, তুমি কি এই বিয়েতে রাজি কিনা? আর এটা তুমি আমাকে বললা না কেন যে আজকে তোমাকে ছেলেপক্ষ দেখতে আসবে? দেখ, ছোট আছিস, ছোট থাক, বড়দের মধ্যে নাক গলাতে আসিস না। আমি কি করব না করব সেটা নিয়ে তোকে বলতে হবে না। কি হয়েছে তোমার রিনা আপু? তুমি হঠাৎ করে এমন করে কথা বলছো কেন আমার সাথে? তোমার কি শরীর খারাপ? দেখি দেখি। যেই আমি রিনার কপালে হাত দিতে যাব অমনি রিনা আপু একটা থাপ্পড় লাগিয়ে দেয়। রিনা আপুর এমন থাপ্পড় খেয়ে আমি যেন ভেবাচাকে খেয়ে গেলাম। আমি ভাবতে লাগলাম আসলে রিনা আপুর হয়েছেটা কি। তখন রিনা আপু আমাকে বলতে লাগলো, তোর সাহস দেখি দিন দিন বেড়েই চলেছে। তোর সাহস কি করে হলো আমার গায়ে টাচ করার? অনেক বার বেড়ে গেছিস তাই না? কি বলছো তুমি এগুলো? তুমি না
আমাকে ভালোবাসো, আর আজ তোমার ভালোবাসা। আরে তখন তো আমি তোর সাথে ফান করছিলাম, আর তুই কিনা এটা সিরিয়াস ভেবে নিয়েছিস না? বড্ড বোকা। ছি রিনা আপু, ছি ছি ছি। আমি ভাবতে পারিনি তোমার মনে এই ছিল। যদি আমি জানতাম তোমার মুখোশের আড়ালে তুমি এমন, তাহলে কখনোই তোমাকে আমি ভালোবাসতাম না। আজকের পর থেকে আমি আর কখনো তোমার সামনেও আমার ভালোবাসার দাবি নিয়ে আসবো না। মাফ করে দিও আমাকে। আর হ্যাঁ, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি, তাই বলে যে তোমাকে অভিশাপ দিব তা কিন্তু নয়। আমি সবসময় চাইবো তুমি ভালো থাকো, সেটা আমার কাছে হয়ে থাকো বা আমার কাছে না হয়ে থাকো। তারপরও আমি সবসময় চাইবো তুমি যার কাছেই থাকবে না কেন ভালো থাকো। এটা বলে আমি আমার রুমে চলে আসলাম। নিজের রুমে এসে অনেকক্ষণ যাবৎ কান্না করতে লাগলাম। আমি কখনো ভাবতেও পারিনি যে রিনা আপু এরকম করে পোল্টি নেবে। এগুলো ভাবতে রিনা আপুর প্রতি আমার ঘৃণা চলে আসলো। কেন করলো আমার সাথে এমন? কি এমন ক্ষতি করেছিলাম তার? এভাবে আস্তে আস্তে আমি ভেঙে পড়েছিলাম। আমার আম্মু আমাকে অনেক বুঝিয়েছিল, কিন্তু তারপরও আমি নিজেকে ঠিক রাখতে পারতেছিলাম না। আমি প্রতিদিন ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে থাকতাম, এতে আমার কষ্ট কিছুটা কম হতো। এভাবে দেখতে দেখতে রিনাপুর বিয়ের দিন ঘনিয়ে আসলো, আর আমি তত বেশি ঘুমের ওষুধ খাওয়া বাড়িয়ে দিতে লাগলাম। এভাবেই দেখতে দেখতে 6টা দিন পার হয়ে গেল। সবার মনে আনন্দ থাকলেও শুধু আমার মনে কোনো আনন্দ নেই। বিয়ের আগের দিন রাতে আমি আবার রিনা আপুর কাছে গেলাম। বললাম, প্লিজ রিনা আপু, তুমি আমাকে এইভাবে কষ্ট দিও না। আমি জানি এগুলো নিতে পারছি না। প্লিজ, কালকে তোমার বিয়ে, আর আজকে আমি তোমার কাছে শেষ চাওয়াটাই চাইতে এসেছি। প্লিজ, তুমি আমার সাথে এরকম করো না। আমি তো তোমাকে ছাড়া বাঁচবো না রিনা আপু, বাঁচবো না। কিন্তু কি আর করার। তারপরে রিনা আপুর মন গলাতে পারলাম না। রিনা আপু আমাকে অনেক বকাঝকা করে, আর সাথে কয়েকটা থাপ্পড় মেরে তার রুম থেকে তাড়িয়ে দিল। এই কষ্ট আমি সইতে না পেরে 8টা ঘুমের ওষুধ খেয়ে নিলাম। আমি অতটুকু ঘুমের ওষুধ খেয়েছি যতটুকুতে আমি মরবো না, কিন্তু প্রচুর ঘুমাবো। আমি রিসেট করেছি কালকে যখন রিনাপুর বিয়ে হয়ে যাবে তখন আমি নিজেকে শেষ করে দেব, আর আমি রিনাপুর বিয়ে নিজের চোখে দেখতে পারবো না। তাই বলে এতগুলো ঘুমের ওষুধ খেয়েছি। এদিকে আমি ঘুমিয়ে আছি, আর ওদিকে বিয়ের ঘন্টাখানেক আগে কেউ আমার মুখে 1 বালতি পানি মেরে দিল। এটা দেখে আমার ঘুমটা ভেঙে গেল। তখন আমি চোখ মেলে তাকিয়ে দেখি আমার সামনে রিনা আপু দাঁড়িয়ে আছে। তখন আমি রিনা আপুকে জিজ্ঞেস করলাম, কি চাও তুমি? আর কি করার বাকি রেখেছ? আমি তো এখন আর তোমাকে কিছু বলছি না, আমি তো আমার মতো ঘুমিয়েই ছিলাম, তাহলে এখন ঘুম থেকে উঠালে কেন? তখন রিনা আপু বলতে শুরু করলো, তোর এত কিছু জানতে হবে না, আমি যেটা বলছি তুই সেটাই কর। কি করব আমি? আর তুমি এখন কি করতে চাইছো? সেটা তোকে পরে বলছি, আগে তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমরা এখনই পালাবো। পালাবো মানে? কোথায় পালাবো? আর আমার তো 1 ফুটও শক্তি নেই শরীরে। আমি তো কালকে রাতে 8টা ঘুমের ওষুধ খেয়েছি, এখন এই শরীরে আমি কোথায় পালাবো? এই কথা, চোখে কি আমি ঘুমের ওষুধ খেতে বলেছি? হ্যাঁ, যে খেয়েছিস কেন? আর এত কিছু ভাবার সময় নেই, যেটুকু শক্তি আছে ওইটুকু নিয়েই চল। তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমি সকল কিছু গোছগাছ করে নিয়েছি। আপু, আমি তোমার কথা ঠিক বুঝতে পারছি না, তুমি কি করতে চাইছো? এখন এত কিছু প্রশ্ন করার সময় নেই, তোকে যা বলছি তুই তাই কর। যা ওয়াশরুম থেকে ভালো করে চোখে মুখে পানি দিয়ে আয়, তারপরে তোকে যেতে যেতে বলছি সবটা। আমিও বাধ্য ছেলের মতো রিনা যা বলছে তাই করলাম। বেশি করে চোখে পানি দিলাম যাতে করে চোখটা খোলা রাখতে পারি। তারপর রেডি হয়ে সবকিছু নিয়ে আমার বেলকনিতে আমি আর রিনা আপু গেটের বাইরে চলে আসলাম। আর বাইরে আসে দেখতে পারলাম যে আমার বন্ধু রাফি আর রায়হান একটা প্রাইভেট কার নিয়ে দাঁড়িয়ে আছে। তারপর আমি আর রিনা আপু প্রাইভেট কারে উঠলাম। তারপর রিনা আপু রাফিকে বলল, সোজা কাজী অফিসে চলো রাফি। রিনা আপুর কথা শুনে আমি জিজ্ঞাসা দৃষ্টিতে রিনা আপুর দিকে তাকালাম। তখন রিনা আপু আমাকে বলল, ধৈর্য ধর, তোকে সবকিছুই বলবো, আগে বিয়েটা হয়ে নিক, তারপরে সব জানতে পারবে। রিনা আপুর এমন কথা শুনে তখন আমি রিনা আপুকে বললাম, বিয়ে মানে? কার বিয়ে আর কার সাথে? কার বিয়ে মানে? তোর আর আমার বিয়ে। এতক্ষণ তুই এটা বুঝতে পারছিস না? তোমার আর আমার বিয়ে মানে তুমি না অন্য একজনকে বিয়ে করবে, আর তুমি না আমার সাথে ফান করেছিলে, তাহলে এখন আমাকে বিয়ে করবে মানে? তোকে বললাম না আগে বিয়েটা হয়ে নিক, তারপরে সবকিছু জানতে পারবি। এত কথা বলিস কেন? হ্যাঁ, মুরত নাই আমাকে নিয়ে পালিয়ে যাওয়া। ঘুমের ওষুধ খেয়ে শুয়ে থাকতে পারবি। কথা এখন চুপচাপ আমি যা বলবো তাই করবি, আর একটা কথা বলবি না। রিনা আপুর কথা শুনে আমি চুপ হয়ে গেলাম। যদিও রিনা আপুর প্রতি আমার রাগ থাকলেও এখন যেহেতু রিনা আপু আমার হয়ে যাবে, তাই আর রাগটাকে বসে রাখতে পারলাম না।
আর রিনা আপু তো বলেছে যে কি জন্য সে এমন করেছে সেটা বিয়ের পরেই বলবে। তাহলে সমস্যা কোথায়? আমিও চুপচাপ করে বসে থাকলাম। কিছুক্ষণ পর কাজী অফিসের সামনে চলে আসলাম। তারপর রাফি আমার হয়ে সাক্ষী দিল আর রায়হান রিনার হয়ে সাক্ষী দিল। তারপর আমাদের বিয়েটা হয়ে গেল। তারপর রাফি আর রায়হান মিলে আমাদের একটা ট্রেনে উঠিয়ে দিল। গন্তব্য কোথায় জানি না। ট্রেনে বসতেই আমি রিনার কোলে মাথা দিয়ে ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো রিনার ডাকে। আমার ঘুম ভাঙছে দেখে রিনা আমাকে বলল, কি পিচি জামাই, ঘুম কেমন হয়েছে আপনার? অনেক ভালো ঘুম হয়েছে। আচ্ছা, আমি এখন কোথায় যাচ্ছি? তুমি তো আমাকে কিছুই বললে না। আমরা এখন ফকিতের বাসায় যাচ্ছি, আর ফকিতের বাসায় গিয়ে তোমার যা জানার ইচ্ছে আমি সব তোমাকে বলবো। এখন আর একটা কথা বলারও দরকার নেই। আর চলো, আমরা প্রায় এসেই পড়েছি, এখন ট্রেন থেকে নামতে হবে। আমি রিনার কথা অনুযায়ী রিনার পেছনে পেছনে যেতে লাগলাম। অবশেষে পপিদের বাসায় এসে পৌঁছালাম। বাসায় আসতেই পপি আমাকে আর রিনাকে জড়িয়ে ধরলো। তখন বলতে শুরু করলো, কেমন আছিস তোরা? আর আসতে কোনো কষ্ট হয়নি তো? ভালো আছি পপু, তা তুমি কেমন আছো? এই তো, আমিও তোদের দেখে এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আয় ভেতরে আয়, অনেক জার্নি করে এসেছিস তোরা। তারপরে আমরা ফুপুর কথায় ভেতরে গেলাম। তারপর ফুপু আমাদের জন্য চা নাস্তা নিয়ে আসলো। তারপর আমরা খেয়ে নিলাম। তারপর আমি রিনার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, এখন বলো কি জন্য তুমি এমন করেছিলে? তখন রিনা বলতে শুরু করলো, তোর যেন আর তরই সইছে না। আচ্ছা শোন, কি জন্য তোর সাথে এমন করেছি। তুই তো সেদিন ভার্সিটিতে গেলি, সেদিন আমি যাইনি। আর আমি আগে থেকেই জানতাম যে আমাকে আজকে দেখতে আসবে, আর তাই তো আমি তোকে একাই ভার্সিটিতে পাঠিয়ে দিলাম। কারণ আমি জানতাম তুই যদি বাসায় থাকিস তাহলে কোনো একটা সমস্যা করবি। আর আমি কি করে জানলাম সেটা চল ফ্ল্যাশব্যাক থেকে জেনে নিই। ফ্ল্যাশব্যাক, তুই যেদিন ভার্সিটিতে গেলি তার আগের দিন রাতে আব্বু আমার রুমে আসে আর আমাকে বলে, রিনামা, কি খবর? তোর পড়ালেখা কেমন চলছে? সব কিছু ঠিকঠাক তো? জি বাবা, আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাকই আছে। তা বাবা, তুমি কি আমায় কিছু বলতে চাও? হ্যাঁ রে, আমি তোকে একটা কথা বলার জন্য গিয়েছিলাম। কালকে সকালে আমার বন্ধুর ছেলে তোকে দেখতে আসবে। আমি ঠিক করেছি আমার বন্ধুর ছেলের সাথে তোর বিয়ে দেব। আমি জানি তুই আমার কথার অবাধ্য হবি না, তাই তো তোর কাছে জিজ্ঞেস না করেই আমি কথা দিয়ে ফেলেছি। বাবা কি বলছো কি তুমি? এসব তুমি তোমার বন্ধুর ছেলের সাথে বিয়ে ঠিক করে এখন আমাকে বলছো যে আমি তোমার বন্ধুর ছেলেকে বিয়ে করে নেব? তুমি একটাবার আমার কাছে জিজ্ঞেস করেছো যে আমি এই বিয়েতে রাজি কিনা? আমার এমন চিৎকার চেঁচামেচি শুনে আম্মু আমার রুমে চলে আসলো। তখন আব্বু বলতে শুরু করলো, তোর কাছে জিজ্ঞেস করতে হবে কেন? আমার যা মন চেয়েছে আমি তাই করেছি। এতে তোর কাছে জিজ্ঞেস করার কি আছে? হ্যাঁ, অবশ্যই জিজ্ঞেস করার আছে। এখন আমি বড় হয়েছি বাবা, এখন আমার নিজের ইচ্ছে বলতেও কিছু একটা আছে। আমি বিয়ে করতে পারবো না। কেন করতে পারবে না? কি সমস্যা আমার বন্ধুর ছেলেকে বিয়ে করতে? আর তুই খুব ভালো করেই জানিস আমি একবার যেটা কথা দিয়ে ফেলি সেটাই করি, তাই এ কথার নড়চড় হবে না কোনো দিনও। দেখো বাবা, তুমিও ভুলে যেও না আমি তোমারই মেয়ে। তুমি যেমন এক কথার মানুষ, আমিও তেমনই এক কথারই মানুষ। তোমার রক্তই বইছে আমার শরীরে, আর আমি বিয়ে করতে পারবো না মানে পারবো না। কেন পারবি না সেটা আমাকে বল। তারপর আমি বলতে শুরু করলাম, আমি প্রিন্সকে ভালোবাসি। আমি প্রিন্সকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। কি বললি তুই? তোর এত বড় সাহস! তুই ভালোবাসার কথা বলছিস? তোকে মেরে টুকরো করে ফেলবো, তারপরও আমি আমার কথার খেলাপ হতে দেব না। তুমি আমাকে মেরে টুকরো টুকরো করে ফেলো, আমি তোমার কথাতে রাজি হব না বাবা। তুমি যা মনে চাই তাই করো, আমি বিয়ে করতে পারবো না। বিয়ে করতে হলে আমি প্রিন্সকেই বিয়ে করবো। আমার এমন কথা শুনে আব্বু বলতে শুরু করলো, তাই নাকি? তাহলে আমি প্রিন্সকেই শেষ করে দিই, কি বলিস? কি বলছো তুমি এসব? রিনার আব্বু, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি প্রিন্সকে শেষ করে দেবে মানে? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আজকে আমি শেষ করেই ফেলবো। ওর সাহস হলো কি করে আমার মেয়েকে ভালোবাসার? এটা বলেই পিস্তল হাতে নিয়ে বাবাকে মারার উদ্দেশ্যে রওনা হবে। তখন আমি বাবার পা জড়িয়ে ধরে বললাম, না বাবা, তুমি এটা করতে পারো না। তুমি আমাকে মেরে ফেলো, তারপরেও তুমি ওর কোনো ক্ষতি করো না। আমি তোর কোনো কথাই শুনবো না। আমি আজকে ওকে মেরে ফেলবো, তারপরে দেখি তুই কি করে ওকে ভালোবাসিস আর ওকে বিয়ে করিস। রিনা বুঝতে পারে যে ঘটনাটা অনেক ভয়াবহ হতে পারে। তখন রিনা তার আব্বুর পা জড়িয়ে ধরে বলতে লাগে, আব্বু, তুমি ওর কোনো ক্ষতি করো না। তুমি আমাকে যার সাথে বিয়ে দিবে আমি তাকে বিয়ে করে নেব, তারপর তুমি ওর কোনো ক্ষতি করবে না। কথা দিচ্ছি তো যে তুই আমার কথা মতো আমার বন্ধুর ছেলেকে বিয়ে করবি। হ্যাঁ বাবা, কথা দিচ্ছি।
আমি তোমার কথা মতো তোমার বন্ধুর ছেলেকেই বিয়ে করব। আর আমি তোকে বাঁচানোর জন্য ওই দিন রাজি হয়ে গিয়েছিলাম। আর আমি তখন এই বিষয়ে তোর আম্মুর সাথে শেয়ার করে তখন তোর আম্মু আমাকে বলে, মা, আমি আগেই জানতাম তোর বাবা তোদের এই সম্পর্ক কখনোই মেনে নেবে না, তাই তো আমি বারণ করেছিলাম। কিন্তু তুই এত নাছোড়বান্দা, তুই তো আমার ছেলেকে ছাড়া কিছুই বুঝবি না। এখন কি করবি? আমি কিছু জানি না মা, তুমি কোনো একটা ব্যবস্থা করে দাও। আমি যে অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আমি যদি অন্য কাউকে বিয়ে করি তাহলে আমার লাশ এ বাড়ি থেকে বেরোবে। যা করার তুমি করো। তারপরে তোর মা আমার এমন ইমোশনাল কথা শুনে আমাকে একটা প্ল্যান বলে, আর বলে আমি যেন এই কয়েকদিন তোর থেকে দূরে দূরেই থাকি, যেন আমার আব্বু সন্দেহ করতে না পারে। সবই বুঝলাম, কিন্তু তুমি আমাকে বললে না কেন এই বিষয়টা? আমাকে বললে কি আমি এরকম পাগলামি শুরু করতাম? কি করে বলবো বল? আব্বু আমাকে সবসময় চোখে চোখে রাখতেছিল, তাই তো চাইলেও আর তোকে বলতে পারিনি। আর আমার ভিতরে তোকে হারানোর ভয় কাজ করছিল, তাই তো তোকে বলতে পারিনি। এটা বলে রিনা কান্না করে দিল। আমি বুঝতে পারলাম যে রিনার ভেতরে দিয়ে এতদিন কি চলছিল, কতটা ঝড়ের মধ্যে দিয়ে ও নিজেকে ঠিক রেখেছিল। আর আমিও কিনা ওকে না বুঝে না যা নয় তাই বলেছি। ছি, এগুলো ভাবতে এখন নিজের প্রতি ঘৃণার জন্ম নিচ্ছে। তখন ফুপি বলল, যা, তোরা রুমে গিয়ে রেস্ট কর, অনেক দূর থেকে জার্নি করে এসেছিস। ঠিক আছে। তারপর ফুপি আমাদের রেস্টরুমটা দেখিয়ে দিল। তারপর আমি আর রিনা রুমে এসে দরজাটা বন্ধ করে দিয়ে রিনাকে জড়িয়ে ধরলাম। তারপর ওকে বলতে লাগলাম, আমাকে মাফ করে দিও, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। আরে দূর পাগল, তোমার জায়গায় আমি হলেও ঠিক এমনটাই করতাম। আর তুমি আমাকে কথা দাও আর জীবনে ওইসব আজে বাজে কিছু খাবে না। জানো আমার কতটা কষ্ট হতো যখন শুনলাম যে তুমি এরকম পাগলামি শুরু করে দিয়েছো। সরি সোনা, আমি আর জীবনেও এরকম কিছু করব না। কি করবো বলো? তখন তো আমার সেন্স কাজ করছিল না, তাই তো আমার পাগলামি শুরু করে দিয়েছিলাম। তুমি তো জানোই আমি তোমাকে কতটা ভালোবাসি। শোনা, জানি তো আমার পিচ্চি জামাইটা আমাকে অনেক ভালোবাসে। তোর বারবার শুধু পিচ্চি জামাই করো কেন? জামাই তো জামাই, তাই না? জুনিয়র হোক আর সিনিয়র হোক। ও মা, তাই? জি ম্যাডাম, তাই। ওই শোনা, চলো না তোমাকে আজকে অন্য জগৎ থেকে ঘুরিয়ে নিয়ে আসি। একদম না, একদম আমার কাছে আসার চেষ্টা করবে না, এটা কিন্তু ঠিক না। ও মা, ঠিক হবে না কেন? হ্যাঁ, এখন তুমি আমার বিয়ে করাবো, আমার এখন যা ইচ্ছা আমি তোমার সাথে তাই করতে পারি, বুঝতে পেরেছো? আমি এখন তোমার কোনো বাধাই মানব না। এই কথা বলছি আর রিনার দিকে আগাচ্ছি, আর রিনা পেছাতে পেছাতে খাটের উপর পড়ে যায়। আর তখন আমাকে বলে, আর তুই তুই কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, দিনের বেলায় কেউ এসব করে? ফুপি ডাকতে পারে না? আমার আর তর্স হইছে না সোনা, আর ফুপি আমাদের ডাকবে না, কারণ সে জানে আমরা এখন ঘুমিয়ে গেছি, বুঝতে পেরেছো? আর এত ভয় পাওয়ার কিছুই নেই, এখানে অ্যাটাচ বাথরুম আছে। তো কি হয়েছে? এ কথা বলতেই আমাকে আর কিছু বলতে না দিয়ে প্রিন্স আমার উপরে ঝাঁপিয়ে পড়ল। আমি যতই সিনিয়র হই না কেন, প্রিন্সের ভালোবাসায় আমিও মাতাল হয়ে যাচ্ছিলাম। আমি ওকে সাই দিতে লাগলাম। তারপরে আর কি, দিনের বেলায় T20 শুরু হয়ে গেল। আচ্ছা, বাকিটা জানতে চাইলে যে আর আমাকে লজ্জা দিবে না। আর এতই যদি জানার ইচ্ছা হয়ে থাকে তাহলে বিয়ে করে নিন। তারপরে সবকিছু শেষে আমি আর প্রিন্স গোসল করে এসে ঘুমিয়ে পড়লাম। ব্যাস, এটুকুই। এভাবে অনেকদিন পার হয়ে গেল, আর আমি ফুপাকে বলে একটা চাকরির ব্যবস্থা করে নিয়েছি। হাজার হলেও এখন বিবাহিত, চাকরি তো করতেই হতো। যদিও ফুপা ফুপু আমাকে বারণ করেছিল চাকরি না করতে, কিন্তু আমি তাদের কথা শুনিনি। এইভাবে আমাদের দিনগুলো খুব ভালোই যাচ্ছিল। রিনাও আমাকে দিন দিন তার ভালোবাসা দিয়ে পাগল করে দিয়েছিল। আমি অফিসে ছিলাম, হঠাৎ করে ফুপু আমাকে ফোন দিয়ে বলে যে রিনা নাকি অজ্ঞান হয়ে গেছে আর ওকে হাসপাতালে নেওয়া হয়েছে। এই কথা শুনে আমার যেন পায়ের নিচ থেকে মাটি সরে যায়। আমি তাড়াহুড়ো করে হসপিটালে চলে আসলাম। হসপিটালে কেবিনের বাইরে অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছি। তখনই ডক্টর বের হয় আর আমাকে বলে, আপনি ওনার কি হন? তখন আমি বললাম, আমি ওনার হাজবেন্ড। কি হয়েছে ডাক্তার আমার ওয়াইফের? প্লিজ বলুন কি হয়েছে ওর। আরে, এ তো হাইপার না হয়ে আগে সবাইকে মিষ্টিমুখ করান, তারপর বলছি কি হয়েছে। এটা বলে ডাক্তার ওখান থেকে তার কেবিনে চলে গেল। আর এদিকে আমি দেখতে পেলাম যে ফুপু আর ফোপা কেমন মুচকি মুচকি হাসছে। তারপর আমি তাদের জিজ্ঞেস করলাম, কি হয়েছে? তোমরা এমন করে হাসছো কেন? আর ওর কি হয়েছে? ডাক্তার কিছু বললো না কেন? তারপর ফুপি আমাকে বলল, আরে গর্ধব, তুই বাবা হতে চলেছিস, এটাও বুঝতে পারছিস না? আর যা, তাড়াতাড়ি মিষ্টি নিয়ে আয়। ফুপির এমন কথা শুনে আমি লজ্জায় পড়লাম। তারপর তাড়াতাড়ি করে ওখান থেকে মিষ্টির দোকানে চলে আসলাম। তারপর 10 কেজি মিষ্টি নিয়ে হাসপাতালে আসলাম। তারপর হাসপাতালের সবাইকে
মিষ্টিমুখ করে রিনার কেবিনে আসলাম। আর আমি রিনার কেবিনে ঢোকার সাথে সাথে ফুপি আর ফুপা বাইরে চলে গেল। আর রিনা আমাকে দেখে 2 হাত দিয়ে তার মুখটা ঢেকে ফেললো। তখন আমি তাকে বললাম, কি হয়েছে ম্যাডাম, এরকম লজ্জা পাচ্ছেন কেন? হ্যাঁ, তো লজ্জা পাব না? শেষেমেশে একটা সিনিয়র মেয়েকে কিনা একটা জুনিয়র ছেলে প্রেগনেন্ট বানিয়ে দিল। লোকে এখন কি বলবে? হ্যাঁ, ও মা, বলে কি এই মেয়ে? রিনার কথা শুনে আমি হাসতে লাগলাম। তারপর রিনার কপালে একটা চুমু খেয়ে ওকে জড়িয়ে ধরলাম আর বললাম, আজকে আমি পৃথিবীর সবচেয়ে খুশি মানুষ। আই লাভ ইউ রিনা, আই লাভ ইউ সো মাচ, আমাকে এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য। আমি দেখলাম রিনা গালগুলো ফুলিয়ে বসে আছে। তখন আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে, আমার গাল ফুলিয়ে বসে আছো কেন? তো থাকবো না? এখন তো তুমি আমাকে ভালোবাসবে না, এখন তো তোমার এই ছোট্ট সোনাকেই ভালোবাসবে। পাগল মেয়ে, এখন তো আমার ভালোবাসা আরো ডাবল হয়ে যাবে। তোমাদের দুজনকে ঘিরেই তো আমার সব। এ কথা বলে রিনাকে বুকে জড়িয়ে নিলাম আর ও আমার বুকে পরম শান্তিতে এটে শুটে মুখ গুজে নিল। ভালোবাসা এমনই, ভালোবাসতে পাহাড় সমান টাকা পয়সা লাগে না। ভালোবাসার মতো ভালোবাসতে পারলে পুরে গড়েও শান্তি ফিরে আসে। আর আমাদের ভালোবাসাটা ঠিক এমনই। বাট এখনকার জেনারেশনে ভালোবাসা, খাওয়া দাওয়া আর ছেড়ে দেওয়া, থাক ভাই, এগুলো নিয়ে আর বলার কিছু নাই। এভাবেই দেখতে দেখতে অনেকদিন পার হয়ে গেল। এখন রিনার ডেলিভারি ডেট। এ কয়দিনে আমি অফিস থেকে ছুটি নিয়ে নিয়েছি, কারণ আমি চাই আমার ওয়াইফকে সবসময় সাপোর্ট দিতে। তাই তো রিনার প্রেগনেন্সির সময় আমি সবসময় রিনার পাশেই থেকেছি, সবসময় রিনাকে সাপোর্ট দিয়েছি। দেখতে দেখতে আজকে রিনার ব্যথা উঠে গেছে আর ওর প্রচুর পরিমাণে ভয় পাচ্ছে। আমি ওকে যতই সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি, কিন্তু তারপরেও ভয় পাচ্ছে। এই সময়টা আসলে সকল মা বাবা মেয়েদেরকে সাহায্য করে, কিন্তু আমার চাচার জন্য আমার চাচি তার মেয়ের কাছে আসতে পারে না। চাচার উপর আমার অনেক রাগ। চাচাকে এখন আমি প্রচুর পরিমাণে ঘৃণা করি। এদিকে রিনার এমন পাগলামি দেখে আমিও নিজেকে ধরে রাখতে পারলাম না। আমিও কান্না করে দিলাম। আর রিনা বলতেছিল, শোনো জান, আমার যদি কিছু হয়ে যায়, আমার বাবুটাকে তুমি দেখে রেখো, আর তুমি আরেকটা বিয়ে করে নিও। কি বলছো তুমি এসব? তুমি কি পাগল হয়ে গেছো? কিচ্ছু হবে না তোমার, আমি আছি না তোমার পাশে। অমনি ডাক্তার আমাদের আর কোনো কথা বলতে দিল না, ওকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। আমি বাইরে বসে বসে অনেক কান্না করছিলাম। আর তখন পপু আমাকে সান্ত্বনা দিয়েছিল যে কিছুই হবে না, কিন্তু তারপরও নিজেকে শান্ত রাখতে পারছিলাম না যে মেয়েটা কিনা নিজের পরিবারকে ছেড়ে আমার কাছে এসেছে, তাকে আমি কিভাবে ছেড়ে থাকবো। এই কথাগুলো মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। অনেকক্ষণ যাবৎ বাইরে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর দেখলাম অপারেশন থিয়েটারে লাইটটা অফ হয়ে গেল। তখন দেখলাম একজন ডাক্তার বের হলো। তখন আমি তাড়াতাড়ি ডক্টরকে জিজ্ঞেস করলাম, ডক্টর, আমার ওয়াইফের কি অবস্থা? আমার ওয়াইফ ঠিক আছে তো? জি, টেনশন করার কোনো কারণ নেই। আপনার একটা ছেলে সন্তান হয়েছে আর আপনার ওয়াইফ এখন ঠিক আছে। ডক্টরের কথা শুনে আমার ধরে পান ফিরে এলো। তারপর আমি ডক্টরকে জিজ্ঞেস করলাম, আমি কি আমার ওয়াইফকে দেখতে যেতে পারি? তখন ডাক্তার বলল, জি অবশ্যই যেতে পারেন, তবে খেয়াল রাখবেন রোগীর সাথে বেশি কথা বলবেন না, আর কোনো সমস্যা হলে আমাদের জানাবেন। ঠিক আছে ডক্টর। এটা বলেই ডক্টর চলে গেল। আর আমি তাড়াতাড়ি রিনার কাছে চলে এলাম। গিয়ে দেখলাম রিনা চোখ বন্ধ করে শুয়ে আছে, আর পাশে আমার ছেলেটা হাত পা নেড়ে খেলাধুলা করছে। আমি রিনার কাছে যেতে রিনা চোখ করলো আর আমাকে দেখে বলল, কি হয়েছে বাবু, কান্না করছো কেন? আমি ঠিক আছি তো। জানো কতটা ভয় হয়েছিল আমার তো মনে হয়েছিল আমিও তোমাকে দেখতেই পারবো না। খুব কষ্ট হচ্ছিল, আমার দমটা বন্ধ হয়ে আসছিল। পাগল, আসো আমার কাছে আসো, আমি তোমাকে আদর করে দিচ্ছি। তারপর প্রিন্স আমার কাছে আসে, আমি ওর কপালে একটা চুমু খেলাম। তখন আমি ওকে বললাম, দেখো আমার বাবুটা একদম তোমার মতো হয়েছে, কিউট। রিনার এমন কথা শুনে আমি হেসে দিলাম। তুমিও না পারো বটে। এভাবে দেখতে দেখতে অনেকদিন পার হয়ে গেল। 5 বছর পর আমার ছেলেটা আজ 5 বছর দেখতে দেখতে প্রায় আমার মতোই হয়েছে। খুব চঞ্চল, আমাকে জ্বালিয়ে শেষ করে ফেলে। দেখতে দেখতে 5 বছর কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। এই 5 বছরে আমার আম্মুর সাথে, আব্বুর সাথে আর চাচির সাথে অনেকবার ফোনে কথা হয়েছে। তারা আমাকে যেতে বলতো, কিন্তু আমাদের একটাই কথা, যে পর্যন্ত চাচা আমাদের মেনে না নেবে আমরা ওই বাসায় যাব না। তাই তারা আর কিছু বলতো না। হঠাৎ একদিন আম্মু আমাকে ফোন দিয়ে বলে, প্রিন্স, তুই তাড়াতাড়ি হসপিটালে চলে আয়, তোর চাচা অনেক অসুস্থ, আর তোর চাচা বলেছে তোদেরকে আসতে, তোদেরকে দেখতে চেয়েছে।
তাড়াতাড়ি চলে আয় বাবা, আর রাগ করে থাকিস না। আম্মুর এমন কথা শুনে আমি আর রাগ করে থাকতে পারলাম না। তারপরে রিনাকে বিষয়টা বললাম। প্রথমে রিনা না করে দিয়েছিল যে যাবে না, কিন্তু আমি অনেক বোঝানোর পর সে রাজি হয়। আর ফুপু আর ফুপাও নিজেকে আর আটকে রাখতে পারে না, তারাও আমাদের সাথে রওনা হলো। দীর্ঘ 4 ঘন্টা জার্নি শেষ করে আমরা হসপিটালের সামনে আসলাম। হসপিটালে আসতেই আমার ছেলেকে সবাই পেয়ে খুশিতে আত্মহারা হয়ে গেছে। তারপর এদিকে আমি আর রিনা চাচার কেবিনের সামনে দাঁড়ালাম। চাচা আমাদের দেখতে পেয়ে আমাদের হাতের ইশারায় যেতে বলল। চাচার কাছে যেতে চাচা আমাদেরকে জড়িয়ে ধরে কান্না করে দিয়ে বলতে লাগলো, আমাকে মাফ করে দে তোরা। আমি আমার জেদের কাছে অন্ধ হয়ে গিয়েছিলাম, তাই তো কোনটা ভালো কোনটা খারাপ সেটা যাচাই না করে আমি যেটা চেয়েছি সেটাই করেছি। প্লিজ আমার প্রতি এতটা রাগ করে থাকিস না, আমাকে মাফ করে দে। চাচা আমাদের কাছে অনেক আকুতি মিনতি করে মাপ চাইতে লাগলো। আমরা চাচাকে মাপ না করে দিয়ে থাকতে পারলাম না। হঠাৎ চাচা খেয়াল করলো দরজার সামনে ফুপি আর ফুপা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। এটা দেখে চাচা ফুপা আর ফুপিকে হাতের ইশারায় আসতে বলল। আর ফুপা আর ফুপি আসতেই চাচা বলতে শুরু করলো, তোরাও মাফ করে দিস, আমি তোদের সাথে অনেক অন্যায় করেছি, আমাকে মাফ করে দিস বোন। এই হতভাগা ভাইয়াটাকে মাফ করে দে, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আর রাত, তুমি আমাকে মাফ করে দিও ভাই, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি। তারপর সবাইকে মাফ করে দিল। এভাবে মাপের পর্ব শেষ হয়ে গেল। আর হসপিটালে সবাই চাচার অনেক যত্ন নেয়, ফলে চাচা অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর এদিকে সবাই তো আমার ছেলেকে পেয়ে আমাদেরকে ভুলেই গেছে। আর দেখতে দেখতেই চাচা সুস্থ হয়ে যাওয়ায় চাচাকেও হসপিটাল থেকে রিলিজ দেওয়া হলো। এভাবে আমাদের দিনগুলো হাসি খুশিতেই কাটতেছিল। তো হঠাৎ আমি রিনাকে বললাম, কি শোনা, এবার তো আমার ছেলের জন্য একটা খেলার সাথে আনতে হয়, কি বলো? না না, এটা কিন্তু ঠিক না। আমি তোমার ছেলের জ্বালায় বাজি না। আর আরও একটা কোনোভাবেই পসিবল না। প্লিজ এমনটা করো না। না গো সোনা, তা বললে হবে না। আমার তো আরেকটা লাগবেই, মানে লাগবে। আর আমার ছেলে তোমাকে জ্বালায় মানে ও তো ওর নানা নানি আর দাদা দাদির কাছ থেকে আমাদের কাছে আসেই না। তারপরও তুমি বলছো আমার ছেলে তোমাকে জ্বালায়? নাটক করো তুমি। হ্যাঁ, নাটক করলেও কাজ হবে না। আমার আরেকটা লাগবে মানে লাগবে। প্লিজ শোনা, আর কিছুদিন পরে না হয়নি তোর। কে শোনে কার কথা? আমাকে আর কোনো কথা বলতে না দিয়ে আরেকটা বাবু ওনার মিশনে চলে গেল। তা কি অডিয়েন্স ভাইরা, আপনাদের কি লজ্জা শরম বলতে কিছুই নেই? আপনাদের এত দেখার শখ কেন? হ্যাঁ, যান ভাগেন। তারপরে আর কি, বাকিটা ইতিহাস। আর ইতিহাস জেনে লজ্জা দিবেন না, ঠিক আছে? টাটা, বাই বাই। আর গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর প্রত্যেকটা গল্পে বেশি বেশি করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। টাটা, বাই বাই, হ্যাভ ফান, খুদা হাফেজ।